সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনাদের সাউন্ড কিন্তু ভালো শোনা যাচ্ছে না। আমার সাউন্ড কি ক্লিয়ার? জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার। নেটওয়ার্কের মনে যদি কথা বলতে প্রবলেম, খুব ভালো শোনা যাচ্ছে না। আমরা স্টার্ট করব। গত ক্লাসে আমরা কি আলোচনা করছি একজন বলতে পারবেন? Sale of Good Act, 1930. সবাই মিউট করে রাখবেন। বলেন যিনি বলবেন একজন উনি আনমিউট করবেন। গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? বলেন কে যেন বলতেছিলেন? গত ক্লাসে আমরা কি আলোচনা করছি সারসংক্ষেপগুলো আমরা একটু আলোচনা করি। স্যার গত ক্লাসে ছিল সেলস অফ গুডস এর একটা পিডিএফ ফাইল দিছিলেন, ওইটাই আলোচনা করতেছিলেন ওই 1930। জি বলেন। স্যার গত ক্লাসে আলোচনা করছিলেন দ্য সেলস অফ গুডস অ্যাক্ট 1983। এখানে স্যার বায়ার, ডেলিভারি, তারপর হচ্ছে ফরমেশন অফ কন্ট্রাক্ট, সেল অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল, এক্সিস্টিং গুড, ফিউচার গুড, good perishable before making contract, good perishable before making after making contract. হ্যালো, গত ক্লাসে আমরা আলোচনা করছি কি কি একটু বলেন একজন। হ্যালো, 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 আমি তো শুনতে পাচ্ছি না, কেউ কিছু বলতেছেন নাকি? Last class we have discussed sale of goods at 1930. Please tell me about the sale of goods at 1930 at a nutshell. Anyone can say it. Hello, শোনা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ শোনা। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি। আমি বুঝতেছি না আপনাদের কথা কেন আমি কম শুনতেছি। Okay, my dear friends, good evening to everyone. Today we will discuss the law of contract at a nutshell as a summarized form. We have already discussed the contract at a team
1972 and Sale of Goods Act 1930. So both acts are included as a law of contract. So before going to start this class, I want to share with you, or I want to know some from your side about the last class, the Sale of Goods Act 1930. Please tell me about this. গত ক্লাসে আমরা কি পড়েছি সেল অফ গুডস অ্যাক্ট 1930 থেকে? স্যার গত ক্লাসে আমরা সেল অফ গুড অ্যাক্ট এর ডেফিনিশন গুলা পড়েছি, বায়ার ডেলিভারি কাকে বলে, দেন আমরা সেল এন্ড এগ্রিমেন্ট টু সেল কিভাবে করি সেটা পড়েছি, দেন সেল এন্ড এগ্রিমেন্ট টু সেল, রাইট? হ্যাঁ, সেল এন্ড এগ্রিমেন্ট টু সেল, তারপর কন্ট্রাক্ট অফ সেল হাউ মেড কিভাবে এটা তৈরি হয়, দেন কন্ডিশন এন্ড ওয়ারেন্টি কাকে বলে, হোয়েন কন্ডিশন টু বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি কিভাবে, তো কখন কন্ডিশন ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা হয়, দেন ইমপ্লাইড আন্ডারটেকিং এটা পড়েছি, সেল ডিসক্রিপশন, দেন ইমপ্লাইড কন্ডিশন, কোয়ালিটি অর ফিটনেস, সেল বাই স্যাম্পল, দেন সেল বাই ডেসক্রিপশন, ডেসক্রিপশন, হ্যাঁ, ডিউটিস এন্ড সেলার এন্ড বায়ার, ডিউটিস অফ সেলার এন্ড বায়ার এটা পড়েছি, পেমেন্ট এন্ড ডেলিভারি, আর পেমেন্ট এন্ড ডেলিভারি কন্ডিশন গুলো পড়েছি, ইফেক্ট অন ডেলিভারি এগুলো পড়েছি স্যার। প্লাস তো অপশন সেল। জি স্যার, অপশন আরেকজন বলেন, রিভিউ করেন আমরা কি করছিলাম। ওয়ারেন্টি যদি আমরা আজকেও আবার ওইটা আলোচনা করব। তারপর আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কি আসলে কি পয়েন্ট, যেমন পয়েন্টসগুলো বলছে এইরকম পয়েন্টগুলো আকারে কেউ একজন বলেন আমরা গত সেল অফ গুডস অ্যাক্ট থেকে আমরা কি করেছি। কেউ কিছু বলতেছেন? আপনার শোনা যাচ্ছে না? What main points are discussed from the Sale of Goods Act 1930? একজন বলেন। হ্যাঁ বলেন। ওকে, ঠিক আছে, আমরা না বললে আমরা শুনেছি এবং আমরা এখন আবার আলোচনা করবো। আমরা সামনে থেকে আমরা ফরওয়ার্ড হই, উই ওয়ান্ট টু ফরওয়ার্ড because we need to complete the summarize from today, and this is the last class of your contract of your according to your course outline, but we will take another class about the last portion from this chapter. So আমরা আগাই, আমরা আজকের চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো না। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ল অফ কন্ট্রাক্ট। This is the title of the chapter, the law of contract. Contract related law. We have discussed the Contract Act 1872, Sale of Goods Act 1930, তারপর আরো কিছু অ্যাক্ট আছে সেগুলো আমরা যদিও আলোচনা করি নাই, এগুলো আমরা এর ভিতরে আমরা আলোচনা একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করবো। কন্ট্রাক্ট কি? কন্ট্রাক্ট আমরা জানি কন্ট্রাক্ট কি। কন্ট্রাক্ট আমার আপনার সাথে কোনো কিছুতে কি করা, কোনো দুইটা এগ্রিমেন্ট করা, আমার আর আপনার সাথে, অথবা কোনো দুই অথবা দুইয়ের অধিক পার্সন অথবা পার্টি যদি কখনো কোনো এগ্রিমেন্ট করে, আর সেটাকে আমরা বলি, এই এগ্রিমেন্টকে আমরা সাধারণত কন্ট্রাক্ট হিসেবে ট্রিট করি।
according to law or according to contract 1872, এই যে এগ্রিমেন্টটা, এই এগ্রিমেন্টকেই কন্ট্রাক্ট বলা হবে। আমি আর আপনি যেগুলো এগ্রিমেন্ট করব, আমি একটা বললাম, আপনি বলছেন ঠিক আছে এটা হবে, এই যে কথাটা বললাম, দিস ইজ কল্ড কন্ট্রাক্ট। বাট দিস শুড বি enforceable by law. If an agreement enforceable by law is called contract. যখন আমরা কোনো এগ্রিমেন্ট আইনের মাধ্যমে এটা বৈধতা পাবে, আইন দ্বারা এটাকে প্রয়োগ করা যাবে, তখন একে কন্ট্রাক্ট বলা হবে। তাহলে কন্ট্রাক্ট ইকুয়াল টু এগ্রিমেন্ট প্লাস এনফোর্সেবল বাই ল। তাহলে আমরা এগ্রিমেন্ট কি বলতে আমরা কি বুঝি? এগ্রিমেন্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝি, আমি আপনার সাথে একটা কথা বললাম, আমি এটা করব, আমি আগামীকাল একটা ক্লাস নিব, আপনাকে বললাম, আপনি বলেন ঠিক আছে স্যার আমরা থাকবো, আপনারা সবাই বলেন থাকবো, এই যে একটা এগ্রিমেন্ট, ঠিক আছে? এটা এগ্রিমেন্ট, একটা অফার প্লাস হচ্ছে এই অফারটা যখন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, দেন ইজ কল্ড এগ্রিমেন্ট। বাট অ্যাকর্ডিং টু 113/1872 থেকে আমরা জানি, এই যে আপনার সাথে আমি অফার করলাম, আপনি এটা গ্রহণ করলেন, ঠিক আছে আমি স্যার ক্লাস করব, এটার বিনিময়ে কিছু কি থাকতে হবে, কনসিডারেশন থাকতে হবে। যদি কনসিডারেশন না থাকে তাহলে এটা কন্ট্রাক্ট হবে না, সরি এগ্রিমেন্ট হবে না। অফারের সাথে অফার যদি অ্যাকসেপ্টেন্স দেন এটা এগ্রিমেন্ট তখনই হবে যদি এখানে কনসিডারেশন থাকে। আমি আপনার সাপোজ হচ্ছে আপনাকে এক্সট্রা সময় দিই, দিস ইজ মাই কনসিডারেশন, ইউ হ্যাভ অ্যানাদার টাইপস অফ কনসিডারেশন, আপনার পক্ষ থেকে কোনো না কোনো কনসিডারেশন থাকতে হবে। যদি এইখানে কনসিডারেশন থাকে তখনই একে বলা হবে। তাহলে আমরা পাইলাম এগ্রিমেন্ট ইকুয়াল টু অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। তাহলে এজ এ সামারাইজ ফর্মে আমরা যদি বলি, কন্ট্রাক্ট ইকুয়াল টু কি? কন্ট্রাক্ট ইকুয়াল টু অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন প্লাস এনফোর্সেবল বাই ল। এখান থেকে আমরা চারটা পয়েন্ট পেলাম, অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন প্লাস এনফোর্সেবল বাই ল। তাহলে এই পয়েন্ট থেকে আমরা দেখতেছি এগ্রিমেন্টটা যদি কন্ট্রাক্ট হতে হয় তাহলে এনফোর্সেবল বাই ল হতে হয়। তাহলে যেসব এগ্রিমেন্টগুলা এনফোর্সেবল বাই ল, সেই এগ্রিমেন্টই বলা হবে কন্ট্রাক্ট। যে এগ্রিমেন্টগুলা এনফোর্সেবল বাই ল হবে না, সেই এগ্রিমেন্টগুলা কি হবে না, কন্ট্রাক্ট হবে না। তাহলে এই থেকে সামারাইজ করতে পারি আমরা, অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। কারণ কন্ট্রাক্ট হওয়ার আগে এটা অবশ্যই এগ্রিমেন্ট হতে হবে। তাহলে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। দেন আমরা আলোচনা করেছি এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড সিম্পল কন্ট্রাক্ট। আমরা বলছি সিম্পল কন্ট্রাক্ট, আমরা ইন জেনারেল কন্ট্রাক্ট, ঠিক আছে? আমাদের কন্ট্রাক্ট ভেরি করে, কন্ট্রাক্ট মে বি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট সিচুয়েশন। বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাক্ট বিভিন্ন রকম হতে পারে, কমপ্লেক্সিটি আছে, স্পেশাল কন্ট্রাক্ট আছে, ঠিক আছে? আমরা বলবো যে ইন সিম্পল কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টস অর ইন জেনারেল কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টস। হ্যাঁ, আমরা জেনে আসছি যে কন্ট্রাক্ট কি হয়, আমি আপনি সাইন করতে হবে, হ্যাঁ ওখানে লিখিত থাকবে, তখন এই কন্ট্রাক্ট বলে না। আমরা যা বলছি এটা হচ্ছে মিসকনসেপ্ট। ইন জেনারেল ওয়েতে বলা হচ্ছে সিম্পল কন্ট্রাক্টে কোনো রিটেন হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং বাস্তব জীবনে আমরা ম্যাক্সিমাম যেই চলাফেরার ক্ষেত্রে যত কন্ট্রাক্ট করে থাকি, ম্যাক্সিমাম কন্ট্রাক্ট হয়ে থাকে ওরাল কন্ট্রাক্ট or verbal contract. তাহলে এই conditions are the essential elements of a valid simple contract which are as follows. Essential elements গুলা কন্ট্রাক্টের কি থাকবে? এগ্রিমেন্ট হতে হবে, lawful consideration থাকতে হবে, intention to create legal relation, free consent, একটু আগে আমরা যেগুলো বলছি এগ্রিমেন্ট হতে হবে। দেন বলছি এই যে এগ্রিমেন্টেরটা আসলে এগ্রিমেন্ট না বলে আমরা এখানে দুইটা পয়েন্ট আকারে দিতে পারি, অফার থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স করতে হবে। এগ্রিমেন্টে এখানে এই কথাটা বলা আছে, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। দেন হচ্ছে লফুল কনসিডারেশন। এই যে আমরা বলছি যে এগ্রিমেন্টের ক্ষেত্রে শুধু কনসিডারেশন হলে হবে না, সেই কনসিডারেশন শুড বি লফুল কনসিডারেশন। কারণ লফুল কনসিডারেশন না হলে এই এগ্রিমেন্টকে আপনি এনফোর্সেবল বাই ল করা যাবে না। তাহলে কনসিডারেশন শুড বি লফুল। ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস, আপনার ইন্টেনশনটা থাকতে হবে, আপনার
একটা লিগ্যাল রিলেশনস, একটা সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে আপনার এগ্রিমেন্ট হতে হবে। ঠিক আছে, আমরা দুজনে অফার করলাম, অ্যাকসেপ্টেন্স করলাম, কিন্তু সেটা যদি লিগ্যাল রিলেশন ক্রিয়েট না করে, দিস শুড নট বি এ কন্ট্রাক্ট। ঠিক আছে, দেন হচ্ছে ফ্রি কনসেন্ট এগ্রিমেন্ট। আমরা দুজনে করলাম, এগ্রিমেন্ট করলাম, কিন্তু সেটা আপনি আমাকে প্রেশার ক্রিয়েট করে, হ্যাঁ, আমি বললেন স্যার কালকে আপনার ক্লাসটা নিতেই হবে, না নিলে আপনার এই সমস্যা হবে। তাহলে এটা কিন্তু আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি নিব, হ্যাঁ, কিন্তু এটা আমি ফ্রি কনসেন্টে বলি নাই। হ্যাঁ, তাহলে ফ্রি কনসেন্টের অভাব হবে কখন? এখানে আবার পয়েন্ট আকারে বলা আছে, যদি ইটস ইনডিউসড বাই কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড এন্ড মিস্টেক। Those 5 points are includes, then we say that the consent is not free. Then capacity contract, আপনার কন্ট্রাক্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। কন্ট্রাক্ট করার ক্যাপাসিটি বলতে আমরা বলছি এখানে আপনি এইজের মেচুরিটির কথা বলা আছে, আপনি সাউন্ড মাইন্ড হতে হবে, আপনি ডিসকোয়ালিফাই অন্য কোনো অ্যাক্ট ল দ্বারা আপনি ডিসকোয়ালিফাই হওয়া যাবে না। দেন বলছি আমরা লিগ্যালিটি থাকতে হবে। So 6 or 7 points are called the essential elements of a valid simple contract. Then আমরা বলছি, একটু আগে বলছি আমরা সিম্পল কন্ট্রাক্ট। তাহলে ফর্ম অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কোন ফর্মে হবে? ঠিক আছে, কোন ফর্মে হবে কন্ট্রাক্ট? কি রাইটিং হবে? একটু আগে বলছি আমরা রাইটিং হবে না ওরাল হবে না ভার্বাল হবে? হ্যাঁ, এটা আসলে আমরা জানি সাধারণত সব কন্ট্রাক্ট হয় রিটেন, বাট দিস ইজ দ্য মিসকনসেপ্ট। প্রকৃতপক্ষে কন্ট্রাক্ট ম্যাক্সিমাম কন্ট্রাক্ট হচ্ছে ভার্বালি হয়, তবে অনেক কন্ট্রাক্ট আছে তাতে বাই নেচারের উপর সেগুলা ভার্বালি অর ওরাল কন্ট্রাক্ট করলে দোজ কন্ট্রাক্ট উইল বি ভয়েড। যেমন হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসারি নোট, আপনার এগ্রিমেন্ট, যেমন হচ্ছে কি আপনার জমির এগ্রিমেন্ট, সেটা আপনি শুধুমাত্র রিটেন হলে হবে না, দিস শুড বি রেজিস্টার্ড। গ্রান্টর, একজন যদি আপনি একজনে গ্যারান্টি দেয়, তাহলে গ্যারান্টি হলে তো কখনো আপনার ওরাল হলে হবে না, বারবার হলে হবে না। আর ওরাল বারবার হলে তখন আপনি কি এটাকে কি করতে পারবেন না, এনফোর্সিবল করতে পারবেন না। তো দোজ আর দ্য ফর্মস অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের ফর্ম কি রকম হবে? তাহলে কন্ট্রাক্টের ফর্ম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তারপর আমরা আলোচনা করছি এগ্রিমেন্ট বলতে কি বুঝি, অফার বলতে কি বুঝি, অ্যাকসেপ্টেন্স কি। অ্যাকসেপ্টেন্স বলা হচ্ছে সেটা কি হতে হবে? অ্যাবসলিউট হতে হবে, অ্যাকসেপ্টেন্স হতে হবে অ্যাবসলিউট। ঠিক আছে, অফার কি? অফার কার কার বরাবর করতে পারি? আমরা অফার করতে পারি ইন্ডিভিজুয়াল পার্সনের উপর বরাবর, পার্টিকুলার পার্সন, টু এ ক্লাস অফ পার্সন, অর টু দ্য ওয়ার্ল্ড এট লার্জ। ঠিক আছে, যখন অ্যাকসেপ্টেন্স দেওয়া হবে ইট শুড বি স্টিল ওপেন, যতক্ষণ পর্যন্ত আপনার অফারের সময় থাকবে, অফারে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে, সেই সময়ের ভিতরে যদি হয় এবং এটা যদি কমপ্লিট করা হয় অ্যাকসেপ্টেন্স দেন, তখনই কন্ট্রাক্টটা কমপ্লিট হবে। তাহলে এবং অ্যাকসেপ্টেন্স হতে হবে অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করছি। আপনারা বুঝতে পারতেছেন? আমরা তো এখন যে আলোচনা করছি এগুলো কিন্তু আমরা রিপিট করতেছি। ঠিক আছে, শোনা যাচ্ছে ঠিক করে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি বলি অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, এক্সপ্লেইন, একজন বলেন এটা। All contracts are agreement, but all agreements are not contract. Explain. কি বলেন, একজন বলেন। এটা তো রিপিট করতেছি, আপনারা আগে বলছেন, সেটা আবার রিপিট করতেছি, একটু দ্রুত যাবো, একজনের কাছ থেকে শুধু শুনবো। আওয়াজ হচ্ছে, কেউ বলছেন না কেন?
স্যার কন্ট্রাক্ট হচ্ছে এগ্রিমেন্ট প্লাস এনফোর্সেবল বাই ল, আর এগ্রিমেন্ট হচ্ছে অফার প্লাস এক্সপেক্টেন্স অ্যান্ড কনসিডারেশন। এগ্রিমেন্টে এনফোর্স বাই ল এর কোনো কাজ নাই, সেই জন্য এটা কন্ট্রাক্ট হয় না। অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, অ্যান্ড কন্ট্রাক্টের মধ্যে এগ্রিমেন্ট থাকে এবং তা এনফোর্সেবল বাই ল, এর জন্য এটা অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট। Right. আমরা বলবো যে those agreements, only those agreements which are enforceable by law, those are called contracts. Okay, but all contracts, all agreements may be enforceable by law or not. সকল agreement is not necessary for agreement that should be enforceable by law. সব এগ্রিমেন্টেরই এনফোর্সেবল বাই ল হতে এরকম কোনো বাধ্যবাধকতা এগ্রিমেন্টের ক্ষেত্রে নাই। আর যেই সব এগ্রিমেন্টগুলো শুধু এনফোর্সেবল বাই ল হয় তখনই তাকে বলা হবে কন্ট্রাক্ট। ওকে, উদাহরণ দিয়ে বললে ভালো হতো স্যার, উদাহরণ এটা। কারণ আমরা অনেকগুলোই বলছি আগে, যেমন আমি মনে করেন করব, আপনি আপনার আরেক বন্ধুর সাথে এগ্রিমেন্ট করলেন যে তুই ওইকে যদি মেরে ফেলতে পারস তাহলে তোকে আমি 1 লাখ টাকা দিব। দিস ইজ এগ্রিমেন্ট, বাট এই কনসিডারেশন এখানে আছে, কিন্তু আপনি এটা এনফোর্সেবল বাই ল না, সো ইট ইজ নট এন কন্ট্রাক্ট, এটা একটা কন্ট্রাক্ট হবে না। ক্লিয়ার? স্যার ইলিগাল কন্ট্রাক্টস এগ্রিমেন্ট হবে না স্যার। ইলিগ্যাল কন্ট্রাক্ট হলে তো সেটা এনফোর্সেবল বাই ল হয় না, বিধায় এটা ইলিগ্যাল হয়ে গেল। জি স্যার। ওকে, এটা এগ্রিমেন্ট হতে পারে কিন্তু নট কন্ট্রাক্ট। জি স্যার। ওকে, দেন আরেকজন বলেন এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড সিম্পল কন্ট্রাক্ট। একজন এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড সিম্পল কন্ট্রাক্ট। বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মনসুর বলছিলাম। এসেনশিয়াল এলিমেন্টস এখানে টোটাল 6টা এলিমেন্ট আছে। এগ্রিমেন্ট থাকবে, অবশ্যই লফুল কনসিডারেশন হইতে হবে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন অবশ্যই এখানে থাকতে হবে, ফ্রি কনসেন্ট থাকতে হবে, কোনো ফোর্সফুল কোনো কিছুই থাকবে না, এবং উভয় পার্টির কিন্তু একটা কন্ট্রাক্টের ক্যাপাসিটি থাকতে হবে, এবং ইকুয়াল কনসিডারেশন বা ক্যাপাসিটি, আউট অফ ক্যাপাসিটি কোনো কন্ট্রাক্ট এখানে আসে না কনসিডারেশনে। আর অবশ্যই এখানে লিগ্যাল বা লিগ্যালিটি থাকবে আইনের। আর এখানে ফ্রি কনসেন্টের ভিতরে আবার কয়েকটা জিনিস যেখানে থাকে, আন্ডার ইনফ্লুয়েন্স, ফ্রড থাকতে পারবে না, মিস্টেক থাকতে পারবে না, মিসপ্রিটেশন থাকতে পারবে না। এগুলি যদি থাকে তাহলে এটা ভ্যালিডিটির ভিতরে পড়বে না। ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট বলতে কি বুঝছেন? ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট বলতে এখানে পার্টির ভিতরে কন্ট্রাক্ট থাকবে, এটা যাতে উভয় পার্টি যাতে এই কন্ট্রাক্টটা মেনটেন করতে পারে। দেখা যাচ্ছে একটা পার্টি কন্ট্রাক্ট করলো, একটা পার্টির পক্ষে এই কন্ট্রাক্টটা বা ক্যাপাসিটি না এটাকে মেনটেন করা, সেই ক্ষেত্রে এটা আপনার আইনের ভিতরে। Sir, it seems dissimilar to sir. Capacity to contract, that means, sir, those parties must be competent to contract. Right. Such as age of majority, and he or she will be sound mind. Right. আবার এবারে যে ফিজিক্যাল ড্যামেজ বা মেন্টাল যে কোনো ডিসকোয়ালিফাইড যদি হয় তারপর আইন অনুযায়ী তাহলে কেউ করতে পারবে। মেন্টাল যদি ড্যামেজ থাকে ওর সাথে তো সেটা দিস ইজ কল্ড সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ড। তাহলে আমরা বলছি যে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন বলতে আমরা কি বুঝছেন, এটা একজন বলেন। স্যার এই যে একটু আগে বলা হয়েছিল কাউকে মার্ডার করার চুক্তিটা, এটা লিগ্যাল রিলেশন না, এটার ইন্টেনশনটা হলো খারাপ, ওর জন্য ওটা হবে না। মানে লিগ্যাল রিলেশন হইতে হবে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। ঠিক আছে, এটাও লিগ্যাল রিলেশন ঠিক আছে। মানে যদি আমি বলি যে ওইটা আপনি যে উদাহরণ বলছেন ওটা আপনার কথা ঠিক, কিন্তু এখানে যেটা আমরা বুঝাচ্ছি লফুল কনসিডারেশন যেটা, সেটাখানে আমরা বলছি যে মানে কনসিডারেশন যেটা এখানে ইন্টেনশন লিগ্যাল রিলেশন, এখানে আরো এলাবোরেট যদি করি, এখানে আসবে হচ্ছে যে আপনি যে কন্ট্রাক্টটা করতে চাচ্ছেন অথবা এগ্রিমেন্ট করলাম, সেই এগ্রিমেন্টটা
হ্যাঁ, আপনার রেজাল্টটা যেটা কোনো নতুন কোনো কাজের সৃষ্টি হলো, নতুন কোনো উদ্যম সৃষ্টি হলো, অথবা নতুন কোনো আপনার কার্য সম্পাদন হতে হবে, ঠিক আছে, সেটা এখানে লিগ্যাল রিলেশন ইন্টেনশনটা বলা হচ্ছে। যেমন আমরা পরবর্তীতে ব্যাখ্যায় শুরু করব যে আপনি আপনার দুজন বন্ধু মিলে গসিপিং এ যাচ্ছেন, একটা গসিপিং করবেন, এই জায়গায় চল আমরা আজকে এখানে যাবো, তো বললো, আপনি বললেন না, দুজনে কি করলেন, এগ্রি হয়ে গেলেন, এটা একটা এগ্রিমেন্ট হলো, বাট নট ক্রিয়েট এ লিগ্যাল রিলেশন, লিগ্যাল রিলেশন হলো না। কিন্তু দুইজনে মিলে যদি বলেন যে না, আমরা এই জায়গায় আমরা একটা নতুন একটা বিজনেস তৈরি করব, এই বিজনেসে আপনার তো এই অফার তোর জন্য তুই এইগুলো পাবি, আমি এইগুলো পাবো, অথবা এইভাবে ব্যবসাটা করবো, দেন দিস ক্রিয়েট এ লিগ্যাল রিলেশন। এখানে একটা রিয়েল রিলেশন তৈরি হলো। দিস ইজ কল্ড ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। ক্লিয়ার? আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, সেখানেও আপনি যেমন হচ্ছে আপনি ইন্টেনশন হচ্ছে একজনের মেরে ফেলা, এটাও লিগ্যাল রিলেশন তৈরি হলো না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি এগুলো দেখলাম। দেন একজন বলেন ফর্ম অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে কি কি রকম ফর্ম থাকতে পারে? কন্ট্রাক্টের ফর্মগুলো কি কি? কন্ট্রাক্ট স্যার লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে স্যার, এরকম করছিলেন। যেমন সেই ক্ষেত্রে আমরা কিছু বলছি যে কোনগুলা লিখিত হওয়া ম্যান্ডেটরি, এরকম যেটা বলেন। আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, এগুলো স্যার রিটেন হওয়াটা জরুরি। তারপরে স্যার যে মুভেবল স্যার, নন মুভেবল যে প্রপার্টিজ গুলো সেল, ওগুলো লিখিত হতে হবে। এগুলো যদি রিটেন না হয় তাহলে আপনার কন্ট্রাক্ট কিন্তু ভ্যালিড হবে না, ভয়েড হয়ে যাবে। আমরা যদি বলছি এসেনশিয়াল এলিমেন্টসে যে আমরা রিটেনের দরকার নাই, কিন্তু এমন কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো মাস্ট বি রিটেন, যেমন গ্যারান্টি, বাড়ি বিক্রি করা। হ্যাঁ গ্যারান্টি, বাড়ি বিক্রি করা, এটা শুধু রিটেন হলেই হবে না, রেজিস্টার্ড একটা ফর্ম, দিস শুড বি রেজিস্টার্ড, ঠিক আছে, ডিড হতে হবে এখানে, ডিড। তো দিস ইজ দ্য ফর্মস অফ কন্ট্রাক্ট। দেন আমরা বলছি, একজন বলেন অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? আজকে ক্লাসে বেশি আলোচনা করি না অফার অ্যাকসেপ্টেন্স, আগের ক্লাসে আমরা কি কি বলছিলাম অফার এবং অ্যাকসেপ্টেন্স ব্যাপারে। হচ্ছে স্যার অফার অ্যাকসেপ্টেন্স হচ্ছে স্যার ফ্রিলি মানে অ্যাকসেপ্ট করবে যদি কোনো অফার হচ্ছে অফার, অফারটা বলেন, আপনি অ্যাকসেপ্টেন্স চলে গেছেন, আগে অফারটা বলেন। এটা স্যার লফুল অফার হবে আর কি, মানে আইন সিদ্ধ কোনো। স্যার ওয়ান পার্টি উইল মেক এ অফার, then another party will accept this offer, then it will create a agreement. এগ্রিমেন্ট হবে। তাহলে অফারটা কি রকম হবে, অফারটা কার বরাবর হতে পারে? হ্যাঁ বলেন। Offer is one party's willingness for another party in exchange of something, given or taken. Okay. To do or not to do? To do or not to do? Sir, do things right, or abstain from doing. From doing. কিছু করা অথবা করা থেকে বিরত রাখা। বিরত থাকা, সঠিক স্যার। This is called an offer. Intention of creating legal relation. হ্যাঁ, intention to create legal relations or intention to create intention to back acceptance. Acceptance পাওয়ার উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলতে হবে। This is called offer. Offer made to a particular person, a class of person, or to at the world at large. ওটা অফার হতে পারে আপনার নির্দিষ্ট লোকের কাছে, অথবা একটা শ্রেণীর কাছে, অথবা আপনার ওপেন হতে পারে, পুরো বিশ্বের বরাবর আপনি অফার হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা বলবো অ্যাকসেপ্টেন্স ব্যাপারে একজন বলেন। অ্যাকসেপ্টেন্স হচ্ছে স্যার কোনো শর্ত দেয়া ছাড়াই যে অফারটা যেভাবে হবে সেভাবে, মানে যদি কেউ রাজি থাকে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, যে অফার দেয় তাকে বলা হচ্ছে প্রপোজাল। হ্যাঁ, যে প্রপোজ করছে তারটা যদি আপনি মেনে নেন, আপনি যেই কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশন অনুযায়ী যদি আপনি মেনে নেন, আপনি যদি এটা করেন, অ্যাকসেপ্ট করে নেন, দিস ইজ কল্ড অ্যাকসেপ্টেন্স। তাহলে অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে কিছু কন্ডিশন আমরা বলছি, সেই কন্ডিশনগুলো কি কি? It is absolute and unqualified. Right. Should be absolute and unqualified. Unqualified মানে হচ্ছে unconditional. জি স্যার। তারপরে
আরেকদিন বলেন আর কি পয়েন্ট বলছি আমরা। অ্যাকসেপ্টেন্সটা হতে হবে আপনার কিসের ভিতরে, আপনার যে সময় বেঁধে দেওয়া আছে উইথিন টাইম ফ্রেমের ভিতরে হতে হবে। আপনার টাইম ফ্রেমের বাইরে যদি হয় তাহলে সেই অ্যাকসেপ্টেন্স ইজ নট গ্রান্টেড। এবং অ্যাকসেপ্টেন্স হতে হবে ইউজুয়ালি সাধারণত যেভাবে হয়, অফার যেই মাধ্যমে করছে অ্যাকসেপ্টেন্স শুড বি দোজ টাইপস। আপনাকে রিটেন দেওয়া হয়েছে, আপনি রিটেনই এটার অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আপনাকে ওরাল বলছে, আপনি ওরালই অ্যাকসেপ্টেন্স করতে হবে। অফার যদি রিটেন হয় তাহলে অ্যাকসেপ্টেন্সটা রিটেন হয়। অফার যদি ওরাল হয় অ্যাকসেপ্টেন্স শুড বি ওরাল। দিস ইজ দ্য usual form and usual practice. ঠিক আছে? তাহলে আমরা নেক্সট পয়েন্ট আমরা যাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যাঁ জি স্যার, একটা কোশ্চেন পাইলাম যে দ্য লিগাল স্ট্যাটাস অফ স্টেটমেন্টস মেড বাই নেগোশিয়েটিং পার্টিস, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রুলস টু ফর্ম কন্ট্রাক্টস ইউজিং মডার্ন ফর্মস অফ কমিউনিকেশন এক্সপ্লেইন। মানে এই কোশ্চেনটার অ্যান্সারটা কি দিব? বুঝে এটাই আর কি আপনার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আপনার এবং অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এখানে যে এসেনশিয়াল এলিমেন্টসগুলো বলছি আমরা, সবগুলো এলিমেন্টসগুলো বলতে হবে। ঠিক আছে? আপনার এখানে যেগুলা এসেনশিয়াল এলিমেন্টসগুলো বলতে হবে। আপনার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স থাকবেই, সাথে হচ্ছে যে আপনার মডার্ন যে কন্ট্রাক্টের অ্যাক্ট অনুযায়ী যেগুলো দরকার দিস শুড বি ইনক্লুডেড। আবার বলেন কোশ্চেনটা, আবার বলেন, সবাই একটু শুনুন। offer and acceptance and the application of the rules to form contracts using modern forms of communication explain. ঠিক আছে? বর্তমান যুগের যে মডার্ন কমিউনিকেশনের যে কন্ট্রাক্টের যে রুলসগুলো আছে সেই রুলসগুলাই আপনি এখানে বলবেন, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স প্লাস আদার্সগুলো যেগুলো আছে। ক্লিয়ার? মানে অফার সম্পর্কে লিখবো, অ্যাকসেপ্টেন্স সম্পর্কে লিখবো এবং অফার অ্যাকসেপ্টেন্স হলে তো আমরা এগ্রিমেন্ট হবে। ঠিক আছে? এবং মডার্নের জন্য আরো কি কি লাগতে পারে তখন আমরা ওই বাকিগুলো বলবো। ইন্টেনশন টু ক্রিয়েট মানে এগ্রিমেন্ট, ইন্টেনশন টু লফুল কনসিডারেশন, ফ্রি কনসেন্ট হতে হবে। এবং সেখানে আমরা যখন বলি লাস্ট আমরা এটাও বলবো যে স্পেসিফিক কন্ট্রাক্টের ক্ষেত্রে, মডার্ন স্পেসিফিক কন্ট্রাক্টের ক্ষেত্রে কি লাগবে, দিস শুড বি রিটেন। স্পেসিফিক কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা সাথে নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট, গ্যারান্টি, এই কথাগুলো আমরা ওর সাথে যুক্ত করে দিই। এখানে তিনটা জিনিসের কথা এক্সপ্লেইন করার জন্য বলেছে, বাকি জিনিসগুলো কি এক্সপ্লেইন করার দরকার আছে স্যার? তিনটা জিনিস এখানে অফার অ্যাকসেপ্টেন্স কোনটা, কন্ট্রাক্ট এই তিনটা জিনিসকে, এই তিনটাকে এক্সপ্লেইন করার জন্য বলেছে স্যার। কন্ট্রাক্টের সাথে একই হবে এবং কন্ট্রাক্ট বাকিগুলো কি এক্সপ্লেইন করার দরকার আছে স্যার? জানি না, আপনি কন্ট্রাক্ট হতে হলেই তো বাকিগুলো আসবে, পাঁচ উপরে আসতে চাই। ঠিক আছে স্যার, কন্ট্রাক্ট হলে বাকিগুলো আসবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যালো স্যার, কন্ট্রাক্ট হলো ভার্বালি এবং রিটেন দুই প্রকারই হয়। এখন কন্ট্রাক্টের আবার আর একটা শর্ত, সেটা হচ্ছে যে এনফোর্সেবল ল দ্বারা ওটা থাকতে হবে। এখন যদি ভার্বালি হয় সেক্ষেত্রে ওই ল দ্বারা প্রমাণ করার সিস্টেমটা কি? রিটেন হওয়াটাই কন্ট্রাক্ট মানে তো স্যার রিটেন হওয়াটাই উচিত, কিন্তু ভার্বালি হলে সেটা প্রমাণ করে কি করে আইনের মাধ্যমে? আইনের প্রমাণ করবে, সে যদি স্বীকার করে নেয় তাহলে প্রমাণ হবে। স্যার এটার জন্য এভিডেন্স অ্যাক্ট আছে আবার। ঠিক আছে, সেটা যদি সে স্বীকার করে নেয়, এই জন্যই বলা আছে আপনার সব কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনার রুরাল হবে না। স্পেসিফিক কিছু কন্ট্রাক্ট আছে দিস শুড বি রিটেন, যেগুলো কোর্ট পর্যন্ত যাবে সেগুলোর জন্য আপনার রিটেন হবে। যদি সে অস্বীকার করে, আপনার মনে হয় সেই সব কন্ট্রাক্টের ক্ষেত্রে দিস শুড বি রিটেন। ক্লিয়ার? স্যার সে যদি অস্বীকার করে এবং আমার পক্ষ যদি কোনো সাক্ষী থাকে, তাহলে তো কোর্টে কিছু আমার পক্ষে সাক্ষী দেয়, হ্যাঁ সেটাকে স্যার অ্যাকসেপ্ট মানে হতে পারে না স্যার? সেটাও অ্যাকসেপ্ট হতে পারে, নাও হতে পারে। সাক্ষীটা যদি মনে করেন যে সে বললো যে না, সে সাক্ষী নাই, প্রমাণ নাই। ক্লিয়ার? এই জন্যই আপনি যেই গুলো আপনার কোর্ট পর্যন্ত করাতে পারে দিস শুড বি রিটেন। আমরা বলছি ইউজুয়ালের কথা বলছি, ওরাল হতে পারে। আমি আর আপনার সাথে পার্সোনালি অনেক কিছু কন্ট্রাক্ট করি, এইসব কন্ট্রাক্টের ক্ষেত্রে মানে গুড ফেথের ভিত্তিতে যে আপনি
সেগুলো স্বীকার করে নিয়ে সেগুলো পড়বেন, সেইগুলো ওরাল হতে পারে। কিন্তু দোজ কন্ট্রাক্ট হুইচ আর ভ্যালুয়েবল, আমরা বলছি কিন্তু বিভিন্ন জায়গায় বলছি দোজ কন্ট্রাক্ট হুইচ আর ভ্যালুয়েবল হুইচ আর নিডেড টু সিউ এগেইনস্ট দেম, হ্যাঁ, হুইচ আর দ্য লং টার্ম ইন নেচার, those types of contracts should be written. Okay, thank you. তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। দেন আমরা বলছি কনসিডারেশন। আমাদের যে পয়েন্টটা ছিল সেটা ছিল লফুল কনসিডারেশন। The contract must be a two-sided affair. আমরা বলছি কনসিডারেশন, লফুল কনসিডারেশন কি? তাহলে the consideration or object of an agreement is lawful unless, কখন এটা লফুল হবে? কনসিডারেশন কি সেটা আমরা জানি যে আমি কিছু করলাম তার বিনিময়ে আপনি কিছু করলেন, আমি কিছু কাজ করা থেকে বিরত থাকলাম তার বিনিময়ে আপনি কিছু করলেন অথবা কাজ করা থেকে বিরত থাকলেন, দিস ইজ কল্ড কনসিডারেশন। অথবা আমি কিছু করলাম তার বিনিময়ে আপনি কিছু আমাকে পেমেন্ট করলেন, দিস ইজ কল্ড কনসিডারেশন। তাহলে কনসিডারেশনের ক্ষেত্রে বলছে লফুল কনসিডারেশন, দি কনসিডারেশন অবজেক্ট অফ এগ্রিমেন্ট ইজ লফুল আনলেস, যদি এইগুলো না থাকে তখন তাকে বলা হবে কনসিডারেশন আর লফুল। যেমন when it is not forbidden by law, যদি forbidden by law এর মাধ্যমে এটা forbidden করে না থাকে, if it is unless it is of such nature that is permitted to defeat the provisions of the law. এগুলো আমরা আলোচনা করছি, fraudulent যদি হয়, যদি এটা হ্যাঁ একজন আরেকজনকে যদি ক্ষতি করে বা ইয়ে করে নষ্ট করে দেয়, সেটা যদি কোর্ট থেকে ইমোরাল বলে, হ্যাঁ, অথবা এটা পাবলিক পলিসি দিতে চায়, those types of consideration কল আনলফুল। এবং বলা হচ্ছে আমরা কনসিডারেশন ছাড়াও এগ্রিমেন্ট আপনার ভ্যালিড হবে। আর কোনগুলা? সাধারণত যে কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট হয়ে যায় ভয়েড, অর্থাৎ কন্ট্রাক্ট হয়ে যায় ভয়েড, দিস ইজ নট কন্ট্রাক্ট, এটা কন্ট্রাক্ট হয় না। কিন্তু এক্সেপশন হচ্ছে তিনটা পয়েন্ট, যে তিনটা পয়েন্টের ক্ষেত্রে কি হবে, আমরা উইথাউট কনসিডারেশনে এগ্রিমেন্ট will be valid. This will be a contract. Agreement will be a contract. Such types of are কোনগুলা? যে ন্যাচারাল লাভ এন্ড এফেকশন, ন্যাচারাল লাভ এন্ড এফেকশনের জন্য যদি কোনো আপনার নিজেকে ব্যক্ত করে যে আমি আপনাকে, এবং সেটা দিস শুড বি রিটেন এন্ড রেজিস্টার্ড হয়ে থাকে, দিস টাইপস অফ কন্ট্রাক্ট উইল বি, দিস টাইপস অফ এগ্রিমেন্ট উইল বি এ কন্ট্রাক্ট, এবং দিস এগ্রিমেন্ট ইজ কল্ড ভ্যালিড এগ্রিমেন্ট। কখন? যদি ন্যাচারাল লাভ এন্ড এফেকশনে হয়, and this should be expressed in writing and registered. ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে যদি কি করে, কেউ যদি কম্পেনসেট করতে প্রমিস করে, এবং যেই কিসের কারণে যে কম্পেনসেট প্রমিস করলো সেই লোক অলরেডি কাজটা সম্পাদন করে ফেলছে, ভলেন্টারিটি করে ফেলছে, সেই কাজটার বিনিময়ে যদি সে করে থাকে এবং সেটা যদি পেমেন্ট করে, this is all these types of agreement will be a valid agreement. যখন কেউ একজন প্রমিস করে এবং this is in writing and signed by the person, এবং সেটা যদি এরকম মাধ্যমে সে সাইন করে থাকে, অথবা তার এজেন্ট অথবা স্পেসিফিকলি যাকে অথরাইজ করা হয়েছে তার বিরুদ্ধে, তার পক্ষে যদি কোনো সাইন করে থাকে, প্রমিস করে লিখিত হয় যে সে টু পে wholly or part of debt of which the creditor might be enforced payment but for the law of the limitation of suit, যদি কোনো ক্রেডিটরের পেমেন্ট ডেটটাকে আরো মানে যে ডেটরের টাকাটা সে পেমেন্ট করে দেয়, ঠিক আছে, কোনো লোন যদি সে সুদ করে দেয় এবং যেটা ক্রেডিটর তার উপর কি করলো, এনফোর্স করতেছে অনেক পেমেন্টের জন্য, সেই ক্ষেত্রে যদি সেগুলো পেমেন্ট করে দেয় তখন তা করার জন্য প্রমিস করে এবং রাইটিং যে রিটেন হয়, তাহলে দিস টাইপস অফ এগ্রিমেন্ট উইল বি ভ্যালিড উইথাউট কনসিডারেশন। ঠিক আছে। তাহলে উইথাউট কনসিডারেশন আমাদের আপনাদের পরীক্ষা হয়তো আসতে পারে, এগ্রিমেন্ট মেড উইথাউট কনসিডারেশন ইজ ভয়েড। এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট উইথ এক্সেপশন, আপনার এক্সেপশনের শহরগুলা কি সেগুলোর উল্লেখ করে আপনি এটা কি ব্যাখ্যা করেন। তাহলে এই এক্সেপশন হলো এই তিনটা পয়েন্ট, যেগুলো আমরা আপনারা এখান থেকে দেখে নেবেন। দেন আমরা বলছি কনসিডারেশন ফর ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। আপনার উদ্দেশ্য হতে হবে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। এগ্রিমেন্ট উইল অনলি বি রিকগনাইজড এজ এ কন্ট্রাক্ট ইফ দ্য পার্টি
intent that the agreement should be legally binding. In the agreement of a friendly, low social or the domestic nature, the intention is rarely present. ঠিক আছে, আমাদের বন্ধুত্বর মাধ্যমে অথবা সামাজিক বা ডোমেস্টিক নেচারের ক্ষেত্রে ইন্টেনশনটা আসলে খুব বেশি থাকে না, উদ্দেশ্যটা খুব ভালো থাকে না, মানে উদ্দেশ্যটাই থাকে না যে লিগ্যাল রিলেশন তৈরি করবো, এরকম কোনো উদ্দেশ্য থাকে না। তাহলে এরকম করে আমরা এগ্রিমেন্ট শুড বি লিকুইডেট রিলেশন, এটা আমি একটু আগে বলছি। তারপর মিস্ট্রি প্রেজেন্টেশন বলতে কি বোঝায়? মিস্ট্রি প্রেজেন্টেশন হচ্ছে আপনার যা নাই সেটা প্রেজেন্ট করা, যেটা আছে সেটাকে আপনি অন্যভাবে উপস্থাপন করে কাউকে ঠকানোর হ্যাঁ বা আপনার ইয়ার উদ্দেশ্যে যদি করা হয় তখন তাকে বলা হবে মিস্ট্রি প্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনটা আপনার মিস ইউজ হওয়া হবে, দ্যাট ইজ কল্ড মিস্ট্রি প্রেজেন্টেশন। আমরা আলোচনা করছি ভয়েডেবল এন্ড ভয়েড অ্যাব ইনিশিও এগ্রিমেন্ট। ভয়েড কন্ট্রাক্ট কাকে বলা হবে? যে কন্ট্রাক্টগুলো কি এনফোর্সেবল বাই ল হয় না, দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েড কন্ট্রাক্ট। আবার বলা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট ক্ষেত্রে এরকমও কন্ট্রাক্ট আছে যেগুলো যখন আপনি কন্ট্রাক্ট করছেন তখন এটা ভ্যালিড ছিল, আবার কিছু সময়ের পরে অথবা অন্য কোনো আইন যখন নতুন আইন পাস হলো তখন আপনার গভর্নমেন্টের কোনো আইন যখন লেজিসলেটিভ যখন কোনো আইন পাস করে তখন আপনার এই যে আগের যে অরিজিনালি ভ্যালিড কন্ট্রাক্ট দিস মে বি ভয়েড কন্ট্রাক্ট, সাবসিকুয়েন্টলি মে বি বিকাম ভয়েড এগ্রিমেন্ট কন্ট্রাক্ট। তাহলে ভয়েড কন্ট্রাক্ট কি? ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে যেটা আইন দ্বারা এনফোর্সেবল করা যায় না। এরকম কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো যখন করলেন তখন আইন দ্বারা এনফোর্সেবল করা যায় কিন্তু পরবর্তীতে সেটা ভয়েড হয়ে যায়। ভয়েডেবল কন্ট্রাক্ট, দিস টাইপস অফ কন্ট্রাক্ট কোন হচ্ছে? আর যেই কন্ট্রাক্টের ক্ষেত্রে এক পক্ষের অপশন থাকে। এক পক্ষ বলতে যেই পক্ষে এখানে আপনার মানে লুজার হলেন অথবা যেই পক্ষের প্রতি আপনি নিপীড়ন করলেন, শোষণ করলেন, সেই পক্ষ যদি ইচ্ছা করে তাহলে সেই কন্ট্রাক্টটা বাতিল করে দিতে পারে, কিন্তু অন্য পক্ষের সেক্ষেত্রে কোনো মানে সুযোগ থাকে না। দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। An agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of the other or other. This is called voidable contract. তাহলে যেমন মনে করেন আপনি একটা কন্ট্রাক্ট করলেন, আপনি কাউকে প্রেসার ক্রিয়েট করে কোয়ারশন করে আপনি কন্ট্রাক্ট করলেন, তাহলে যে যাকে কোয়ারশন করে কন্ট্রাক্ট করলেন সে যদি ইচ্ছা করে যে বলে যে না আমাকে কোয়ারশন করে কন্ট্রাক্ট করা হলো, আমি মানি না, তখন সে ইচ্ছা করলে সে কন্ট্রাক্ট বাতিল করে দিতে পারে। আবার সে যদি বলে ঠিক আছে আমাকে জোর করে সাইন করেই ফেলছে, যখন আমাকে করেই ফেলছি সাইন, ঠিক আছে কন্ট্রাক্ট থাকুক, হ্যাঁ সে ইচ্ছা করলে সেটাকে ভেরি করতে পারে, আবার ইচ্ছা করলে সেটাকে ভয়েড করে দিতে পারে। দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। যে কোনো সময় সেটা ভয়েড করে দিতে পারে, এটা ডিপেন্ড করবে একজন পার্টির উপর, ঠিক আছে? অন্য পার্টির কিন্তু সেই অপশন নাই। আবার যেন আমরা বলছি ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টগুলো আপনার শুরুতেই বিসমিল্লাহ গলত অ্যাব ইনিশিও অর্থ হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং এ এটা ভয়েড। দিস ইজ টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট, ঠিক আছে? যেমন আপনি কোনো মাইনর সে যদি কন্ট্রাক্ট করে থাকে, এগ্রিমেন্ট করে, দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ ভয়েড কন্ট্রাক্ট, ইজ দ্য ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট। A contract with a minor would be a void ab initio, as a minor is an incompetent party to the contract. তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা বলেন। কনসিডারেশন ক্ষেত্রে আমরা কি বলছি? একজন বলেন। Consideration. বলেন। কনসিডারেশন ক্ষেত্রে আমরা কি বুঝছি?
consideration of object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void. আমরা একটু আরেকটু বলি, আরেকটু বলেন। When an agreement is unlawful, when an agreement will be unlawful, বলেন। The exceptional terms. না না, এটা হচ্ছে ওই টার্মগুলো যে forbidden by law. Yes, sir. It is when it is forbidden by law. And when it would be defeated the provision of any law. When it is fraudulent. Okay. And involves or implies injury to the person or property of another party. When the court regards that it is totally immoral or opposed for public policy. Right, thank you. আরেকজন বলেন কনসিডারেশন বলতে আমরা কি বুঝছি? আমরা আগে এগুলো আলোচনা করছি। কনসিডারেশন বলতে আমরা কি বুঝছি? কনসিডারেশনটা আমরা কি বুঝি? বলেন। আপনারা ক্লাসটা আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করতে পারেন, এইভাবে না করে তখন আপনার কনসেন্ট্রেশনটা আরো বেশি থাকতো, তখন আপনি ফুললি ক্লাসের প্রতি থাকতেন। আমি যেরকম ভাবে থাকি যে না আমাকে কিন্তু আপনারা দেখতেছেন, যেহেতু আপনি ইচ্ছা করলেই কিন্তু আমি এদিক সেদিক করতে পারি, যা করি তা সব কিন্তু আপনি দেখতেছেন। সুতরাং আপনারা যদি থাকতেন তাহলে আপনারা আরো মনে হয় যে প্রফুল্ল হতো, আপনারা মানে ভালো করতেন ক্লাসটা। কনসিডারেশন বলতে কি বুঝছি আমরা? স্যার কনসিডারেশন ইজ সামথিং ইন রিটার্ন, এটা আমরা রিটার্নে পাই আর কি। হ্যাঁ, কারণ কন্ট্রাক্ট it should be lawful, it should be lawful. An agreement to do something for nothing. রিটার্নটা বলছি আমরা, রিটার্নটা কি? রিটার্ন তো কত কিছু রিটার্নই আছে, আমরা তো ট্যাক্স রিটার্ন দেই, কত রিটার্ন আছে, এই রিটার্নটা কি? Sir, it's maybe any lawful consideration. Sir, to do something or to nothing to not to do? হ্যাঁ হ্যাঁ, সেই কথাটা এখানে বলতে হবে তো, ঠিক আছে? আমরা বলছি কিন্তু শুরুতে কনসিডারেশন বলছি আমরা, এ কন্ট্রাক্ট মাস্ট বি টু সাইডেড অ্যাফেয়ার। যে কন্ট্রাক্ট দুই সাইডের পক্ষ থেকে যেতে হয়, তাহলে একজন তা করবে, তার বিনিময়ে আরেকজন কিছু কি করতে হবে, দিতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে দিতে হতে পারে? আপনি কোনো একটা কাজ করে দিলেন, এটা একটা বিনিময়। আপনি কোনো কাজ থেকে বিরত থাকলেন, আপনি কোনো দিবেন বলে ভবিষ্যতে বললেন, দিস ইজ দ্য কল কনসিডারেশন। আর কিছু করা থেকে বিরত থাকাটাও কনসিডারেশন, এটাও কনসিডারেশন। আপনি একটা কাজের বিনিময়ের জন্য একজন করে দিতে, আপনি করলেন না, হ্যাঁ, তার সাথে এগ্রিমেন্ট করলেন, দিস ইজ কল কনসিডারেশন। এখন আরেকজন বলেন যে আমরা বলছি an agreement made without consideration is void. Exception of this statement, এই স্টেটমেন্টের এক্সেপশনটা কি কি বলেন? So love and affection, and if someone do some voluntary work, in this case who is beneficial by the voluntary work, if you promise something that I will give it if to you, it will be void, sir. And right now valid, sorry sir, valid, right, and discharge of debt. থ্যাংক ইউ। আরেকজন বলেন তো, এটা এই পয়েন্টগুলো কিন্তু অনেকেই ভুল করবেন, এটা ফলো করে পড়বেন, পরীক্ষায় নরমালি আসলে এই এক্সেপশনটাই আসে। আরেকজন বলেন an agreement made without consideration is void. Exception of this statement. Sir, in the love and affection with written and registered document is consideration, it is as a
voluntary association another person, and there should be a gift to another person. Right. Let us know. Thank you. Yes, sir. Next point আমরা বলছি And time bear debt in the terms of time bear debt. Okay, thank you. Then আমরা বলছি This is also an exception. Okay. Intention to create legal relation বলতে আমরা কি বলছি? বলে intention to create legal relation বলতে কি বলছি? একটু আগে এটা বলছি intention to create legal relation এর কথা আগের পয়েন্টে বলছি। একটু বলেন। It should be legally binding. হ্যাঁ, should be legally binding and it should create a legal relation. এটা legal relation তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ কি দিয়েছিলাম, উদাহরণটা বলেন। So, for example, a friend offer to meet for a meal. This is there is no perception legal no intention intention to create legal. এটা আসলে কোনো ইন্টেনশনই হচ্ছে না আর কি, মানে আপনার রিয়ালি আসলে কোনো ইন্টেনশন না এটা। রাইট, দুজনে গল্প করব, খাইবো, যাই বলছেন, এখানে কোনো নতুনত্ব কোনো কিছু আসবে না। তার মানে এগ্রিমেন্টটা ইফেক্টিভ হইতে হবে, যদি ইফেক্টিভ হইতে হবে, রাইট ইফেক্টিভ হতে হবে, নতুনত্ব নিয়ে আসতে হবে এগ্রিমেন্টের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা বলবো মিসরিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝছি? আমরা তো রিপ্রেজেন্টেশন মানে আমরা বুঝি সেটা উপস্থাপন করা, ঠিক আছে? তাহলে মিসরিপ্রেজেন্টেশন যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে করে নাই, দিস ইজ কল্ড মিসরিপ্রেজেন্টেশন। আসলে এখানে যেই কথাগুলো বলছে এটার মূল ব্যাখ্যাটা এটা। Anyone can say it. Difference among the void, voidable and void ab initio agreement, those types of agreement concept, এই তিনটা কনসেপ্টের ভিতরে কি ডিফারেন্স আছে বলেন, এবং অথবা তিনটা ডেফিনিশন বলেন। void contract, voidable contract and void ab initio contract. Sir, an agreement are enforceable by law is void. And agreement someone do some agreement with sir, an agreement not enforceable by law is said to be void. Not enforceable, so only void, ঠিক আছে? নেক্সট বলেন। And then if you say about voidable contract, if you do some contract without free consent, and who is a sufferer in this case, if he agree with the contract, then it will be voidable. আমরা বলবো যে শুধু আসলে ফ্রি কনসেপ্ট বলবো না, আমরা বলবো যে যেখানে এক পার্টির সেখানে অপশন আছে, সেইটা করলে কি করতে পারবে, সেটা এগ্রিমেন্টটা সে করতে পারলে এগ্রি হতে পারে বা ডিসএগ্রি হতে পারে। হ্যাঁ, দিস ইজ কল্ড, কিন্তু অন্য পার্টির সেই সুযোগ থাকে না, দিস ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। বিকজ সে এটা এই ক্ষেত্রে তো স্যার হ্যাঁ বলেন। তাহলে এই ক্ষেত্রে স্যার ফ্রি কনসার্ন বিষয়টা আসবে স্যার, ফ্রি কনসার্নের জন্যই তো আমরা হ্যাঁ নরমালি ফ্রি কনসেপ্টে এই টার্মসটা আসে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর বলেন। void ab initio contract, sir, void ab initio means sir cancel from the beginning. This is void from the beginning. যেরকম স্যার মাইনরের সাথে এগ্রিমেন্ট, এটা শুরুতে, হ্যাঁ স্যার শুরুতে স্যার এটা void হয়ে যায়। যে কোনো এগ্রিমেন্ট আপনার মাইনরের সাথে করা যাবে না, মাইনর সে করতে পারবে না। This is called void ab initio contract. Thank you. তাহলে আমরা পরবর্তী পয়েন্টগুলোতে আমরা সামনের দিকে আগাই। স্যার একটা কোশ্চেন ছিল মিসরিপ্রেজেন্টেশন নিয়ে। হ্যাঁ বলেন। এখানে একটা প্রশ্ন দেখলাম যে the principle of establishing that
the parties intend their agreement to have contractual force and how a contract is affected by misrepresentation. এটার অ্যান্সারটা কি হবে? ওই যে মিসরিপ্রেজেন্টেশন হলে কি হয়, সেটা ফ্রি কনসেপ্ট হচ্ছে না, সেটা আপনি ব্যাখ্যা করবেন। যদি ফ্রি কনসেপ্ট না থাকে তাহলে আপনার কি হবে না, দিস কন্ট্রাক্ট আর নট ভ্যালিড। স্যার এখানে আমরা বলতে পারি, হ্যাঁ, তারপর আপনার সাথে আরো অ্যাড করতে পারেন, উইদাউট ফ্রি কনসেন্ট দিস কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল কন্ট্রাক্ট। স্যার আমরা এমন বলতে পারি না, সাপোজ আমার একটা জমি আছে যেটার দাম মনে করেন 5 লাখ টাকা, কিন্তু আমি তাকে প্রেজেন্ট করলাম এটা 50 লাখ টাকা বিক্রি করা যাবে, এই প্রেজেন্ট করে আমি 50 লাখ টাকা বিক্রি করলাম, তাহলে এটা স্যার মিসরিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এটা মিসরিপ্রেজেন্টেশন। অথবা আপনি মনে করেন যে আপনার যেই গহনার ক্ষেত্রে যদি আপনি বলেন, আপনি হচ্ছে অর্ধেক স্বর্ণ দিলেন, অর্ধেক আপনি তামা দিলেন, দিয়ে আপনি এটাকে রিপ্রেজেন্টেশন করলেন 100% আপনার 22 ক্যারেট, হ্যাঁ 22 ক্যারেট সোনা, হ্যাঁ আপনি এই স্বর্ণ দিয়ে আপনি তাকে বিক্রি করে দিলেন। সেইটা বুঝে শুনে গিয়ে মহিলা আসছে, হ্যাঁ মহিলা হয়তো ঠিক কথা বুঝে না বা বুঝে না, আপনি তাকে বিক্রি করতে সে টাকা রেখে দিলেন, এবং এরকমের যে অবস্থাটা সেটা দিস ইজ কল্ড মিসরিপ্রেজেন্টেশন। দিস টাইপস অফ কন্ট্রাক্ট আর ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট। স্যার এই ক্ষেত্রে ওই মনে করেন যদি কেউ এমন হয় যে একজন কিনলো অর্ধেক সোনা অর্ধেক তামা কিনে নিয়ে চলে গেল, পরবর্তীতে 6 মাস পরে সে দেখলো যে তখন চেক করলো, তখন দেখলো যে আমরা নরমালি এরকম হয়, আপনার ঢাকা থেকে যখন স্বর্ণ নিয়ে যায় গ্রামে যখন বিক্রি করতে যায় তখন বলে যে না এই স্বর্ণ তো আপনার না 24 ক্যারেটও আপনি আসে না, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার এক্ষেত্রে স্যার মানে সমাধান কি, সে কি মনে করেন 6 মাস পরে কি কেস করতে পারবে? মিসরিপ্রেজেন্টেশন কেস বলতে কি, আসলে এটা তো স্বর্ণের কেস না, আপনি যখন এগ্রিমেন্ট করে, দুইজনে যখন এগ্রিমেন্ট করে, এবং সেটার ক্ষেত্রে এটা বলা হচ্ছে ওই রকম টাইপের, যদি স্বর্ণাকার যদি তার কাছে টাকা পায় তাহলে সে যদি তার মামলা করে তার মামলা বাতিল হয়ে যাবে। আসলে এটা হলো কিন্তু আসলে কন্ট্রাক্টের মূল জিনিস। আপনি মামলা করতে পারবে, বিভিন্ন আইন তো বিভিন্ন রকম থাকে, কিন্তু আপনি যদি ধরা না থাকেন আপনি তার কাছ থেকে আদায় করবেন। হ্যাঁ করণীয় কি, যে কিনবে তার করণীয় কি? তার করণীয় সে যদি 22 ক্যারেট হয়, সে যদি প্রুফ করতে পারে যে এই যে স্বর্ণ আমাকে 22 ক্যারেট দেয় নাই, এই যে দিয়ে দিয়েছে, তার তো আমরা কোনো কন্ট্রাক্ট করছি জেনারেলি এই ধরনের তো কোনো কন্ট্রাক্ট লিখিত কন্ট্রাক্ট হয় না স্যার। হয় কন্ট্রাক্ট হবে না কেন? তাকে ভাউচার দিছে না, দিস ইজ ওয়ান টাইপস অফ কন্ট্রাক্ট। ও আচ্ছা ঠিক আছে। এখানে টাকাটা ফুল পেমেন্ট করলে তাহলে আমি আর কন্ট্রাক্ট মানে কেস করতে পারবো না? করতে পারবেন যদি দেশের আইন যদি যথাযথ হয়, করতে পারবেন না কেন? আমাদের দেশে এরকম আছে তো, থাকবে না কেন? আমি আমার এক রিলেটিভ সেই রকম মনে করেন কিছু মানে টাইলস কিনছে দোকানদারের কাছ থেকে, সে তাকে এমনভাবে প্রেজেন্ট করছে, সে দোকানে যাওয়ার পরে এগুলো চাইনার টাইলস এবং খুবই ভালো মানের উন্নত মানের এমন সব কথাবার্তা বলে টলে আপনার 60 টাকা মানে কত 130 টাকা ফিটের টাইলস তার কাছ থেকে 300 টাকা ফিট করে স্কোয়ার ফিট করে রাখছে। পরবর্তীতে যখন সে গ্রামে গেছে, বাড়িতে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে গ্রামের যে যারা টাইলসের বিজনেস করে তারা দেখে বললে যে খবর নিচ্ছে, নিয়ে দেখি যে এই দাম আছে 130 থেকে 140 টাকা। তার পরবর্তীতে তার তো মাথা নষ্ট হয়েছে, তার পরবর্তীতে সে এটা দিয়ে পরবর্তী র্যাবের মাধ্যমে সে ইয়েতে করে তার পরবর্তীতে ভোক্তা অধিকারে মামলা করা যেতে পারে। হ্যাঁ, যে কোনো ভাবে মামলার অনেক ওয়ে আছে, আপনি করতে পারবেন না কেন? সে ফ্রড করছে, মিসরিপ্রেজেন্টেশন দিচ্ছে, আপনি এটা তো সে মিসরিপ্রেজেন্টেশন করছে, আপনি মামলা করতে পারবেন। হ্যাঁ তার এই ক্ষেত্রে স্যার এমআরপি থাকতে হবে, যদি এমআরপি না থেকে থাকে সেক্ষেত্রে স্যার আপনি কেসটা করতে পারবেন না। রাইট, আপনার কাছে এমআরপি দিবে, আপনাকে প্রাইস কোটেশন দিল যে হ্যাঁ এই কোটেশনের প্রাইস এটা, তখন অন্য মার্কেটে গিয়ে আবার সে যাচাই করছে, র্যাব যাচাই করছে আপনার ঠিক এই সেম কোডে আপনি কত করে অন্য জায়গায় বিক্রি হয়, তখন দেখলো যে না আকাশ পাতাল পার্থক্য, যখন সে ধরা খেয়ে গেছে। এখানে কি কোনো এখানে আকাশ পাতাল পার্থক্য আপনি তো দেখে যাচাই করে নিছেন স্যার? না, যাচাই করলো তো আপনি ওই যে ভোক্তার অধিকার বললো যে বলেন, আপনি তো অন্য কোনো কিছু করতে পারেন না এইভাবে। একই মার্কেটে আপনি দুই জিনিস তো একটা দাম 100 টাকার জিনিস, আপনি প্রাইস তো আপনি 200 টাকা লিখতে পারেন না। আচ্ছা স্যার, এখানে কি কোনো মানে 22 ক্যারেটের উপরে হতে পারবে না, বা উপরে হবে নিচে হতে পারবে না, হলে কেস করতে পারবো না, এরকম কিছু আছে? না, এরকম কিছু মানে ফিক্সড অ্যামাউন্ট প্রেজেন্টেশনটা রিপ্রেজেন্ট করছে তাকে, সেটাই এখানে বলা হয়েছে। স্যার তাহলে এই কোশ্চেনটার অ্যানসারটা কিভাবে লিখবো, মানে কতটুক হবে? এটা হবে আপনার মিসরিপ্রেজেন্টেশন লিখবেন। এখানে মিসরিপ্রেজেন্টেশন এখানে মিসরিপ্রেজেন্টেশন ইজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট পার্ট অফ ফ্রি কনসেন্ট।
if জি স্যার if three consent তখন আপনি ওখান থেকে যাবেন, if absence of three consent the contract will be void। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি ব্যাখ্যাটা দিবেন আর কি। আপনি প্রথমে মিসরিপ্রেজেন্টেশনটা কি বলবেন, বলার পরে মিসরিপ্রেজেন্টেশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ফ্রি কনসেন্ট। হ্যাঁ, আপনাকে ভুলটা বোঝানো হয়েছে, বোঝালো। তার পরবর্তীতে আপনাকে অর্থাৎ আপনাকে মিসরিপ্রেজেন্টেশন ফ্রি কনসেন্টের একটা পয়েন্ট আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি শুধু এই পয়েন্টটা বলবেন। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যদি না থাকে আপনার কন্ট্রাক্টটা আপনার ভ্যালিড হয় না। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরকম পয়েন্ট আপনাকে দিয়ে দিতে পারে। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার এখানে। স্যার স্যার একটা কোশ্চেন ছিল যে মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট অফার, এই কোশ্চেনটা আনসারটা কি রকম হতে পারে স্যার? আবার বলেন কোশ্চেন। এ মেয়ার স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট অ্যান অফার। মেয়ারই আপনার ইন্টেনশনটাই আপনার কি হবে না, আপনার অফার হবে না। তাহলে ইন্টেনশনটা চিন্তা করলেন আমি এটা করব, তাহলে এটা অফার হবে না। হ্যাঁ, আপনি ইন্টেনশনটা হতে হবে আপনার অন্যদের বরাবর ওপেন থাকতে হবে। কেউ কার কাছ থেকে কোনো সম্মতি আদায়ের উদ্দেশ্যে আপনি এই ইন্টেনশন আপনার আপনার একটা স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, আপনি যদি কোনো সম্মতির উদ্দেশ্যে যদি তার কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে যদি আপনি কোনো একটা স্টেটমেন্ট দেন এবং তার কাছ থেকে যদি যতক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট না পাবেন এবং দিস শুড বি নিয়ে পার্টিকুলার পার্সন or particular group of person or a whole at all, then these types of statement will be an offer। ঠিক আছে, যদি না হয় তাহলে আপনার এটা অফার হচ্ছে না। আমরা এই অফারের যে এখানে কথাগুলো বলছি এখানে আছে, আপনি দেখে নিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আমরা বলছি তাহলে এগ্রিমেন্ট, মিসরিপ্রেজেন্টেশন, ভয়েডেবল ইনিশিয়াল কন্ট্রাক্ট, এগুলো বলছি। তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। কোয়াজি কন্ট্রাক্ট আমরা বলছি। কোয়াজি কন্ট্রাক্ট আসলে অ্যাকচুয়ালি এটা ইজ নট এ ফুল টাইপস অফ কন্ট্রাক্ট, আসলে ফুললি কন্ট্রাক্ট হয় নাই। কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এরকম কন্ট্রাক্ট যেগুলা এগ্রিমেন্টগুলা আপনি যদি থার্ড পার্টির মাধ্যমে সমাধান ছাড়া আপনি দিতে পারেন না। দেন থার্ড পার্টি মিনস এখানে নর্মালি যেটা হয় সেটা কোর্টের মাধ্যমে, কোর্ট যখন কোনো ডিসিশন দিয়ে দেয় সেই ডিসিশনটাই মেনে নিতে হয়। দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। তাহলে কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে দুজনের কন্ট্রাক্ট হলো কিন্তু কন্ট্রাক্টে ফাইনাল ডিসিশন আসে না। ফাইনাল ডিসিশন হতে হলে আপনার কোর্টে যাবে, কোর্ট সেখান থেকে কন্ট্রাক্ট ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, কোর্ট সেখান থেকে রাইট করবে। দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বলছি, একজন ভাই তার বোনকে খুশি করার জন্য, বোনের অনেক টাকা আছে, সে আরেকজনের ডেভেলপারের কাছের সাথে সে কি করলো, চুক্তি করলো যে তার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু বোন এগুলো জানেও না। ঠিক আছে, পরবর্তীতে বোন বলছে যে না আমি জানি না, আমি তো এখানে পেমেন্ট করবো না। তখন ওই যে ডেভেলপার, সে ডেভেলপার তখন কোর্টের কাছে যায় যে আমি কি করব। তাহলে আমার কাছে তার বোন এবং ডেভেলপারের সাথে কিন্তু আমার ভাই বলে দিছে যে এরকম আমার বোনের অনেক টাকা আছে, হ্যাঁ তাকে মানে যদি এটা সারপ্রাইজ দিব, হ্যাঁ দিয়ে আপনি তৈরি করে দিন। তখন কোর্ট বললো ঠিক আছে, সে যেহেতু একদিকে সে এগ্রিমেন্ট মানে রাজি না, সেটা তার সাথে কনসেন্ট না নিয়ে করছেন, হ্যাঁ তাহলে কি হলো, তার শুধুমাত্র পারিশ্রমিকটা পাবে না, ডেভেলপার তার পারিশ্রমিক পাবে না, কিন্তু সে মেটেরিয়াল যা ইউজ করছে সে মেটেরিয়াল কস্টটা রাখি রিকভার করে দিবে। দিস ইজ দ্য রাইট, হ্যাঁ দিস ইজ দ্য জাজমেন্ট অফ দ্য কোর্ট। তখন কোর্ট কি করলো, এর ভিত্তিতে দিস টাইপস অফ কন্ট্রাক্ট ক্রিয়েটেড, দিস ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। এখন আমরা আরেকটা পয়েন্ট বলছিলাম যে ইনকর্পোরেশন অফ ট্রান্স। একটা কন্ট্রাক্টের আপনি নতুন করে ট্রান্স কিভাবে ইনকর্পোরেশন করা যেতে পারে। হ্যাঁ, তাহলে কন্ট্রাক্টের ক্ষেত্রে ট্রান্স নরমালি যেটা হয় এক্সপ্রেস ট্রান্সের কথা বলা হচ্ছে। ইনকর্পোরেশন ট্রান্স হচ্ছে এক্সপ্রেস ট্রান্স। ইমপ্লাইড ট্রান্স তার ইনকর্পোরেশন করতেই হয় না, যেগুলো ইন্টার থাকেই। এক্সপ্রেস ট্রান্সগুলো ইনকর্পোরেশন করার পদ্ধতি হচ্ছে বাই অ্যাকচুয়াল নোটিশ, ইনকর্পোরেশন বাই সিগনেচার, incorporation by the provision of reasonable notice, incorporation by fruits of dealing। এর মাধ্যমে আমরা কোনো ট্রান্স কি করতে পারি, ইনকর্পোরেশন করতে পারি বাই অ্যাকচুয়াল নোটিস, সিগনেচার, প্রভিশন অফ দ্য রিজনেবল নোটিস এন্ড বাই fruits of dealing। দেন আমরা বলছি ট্রান্সের ক্ষেত্রে এক্সপ্রেস ট্রান্স, ইমপ্লাইড ট্রান্স। এক্সপ্রেস ট্রান্স কি, সেটা লিখিত হতে পারে অথবা ওরাল হতে পারে, বাট দিস শুড বি এক্সপ্রেস বিটুইন অ্যামং দ্য পার্টিস অর বিটুইন দ্য পার্টি।
দেন হচ্ছে ইমপ্লয়েড টার্মস, যেগুলা বাই নেচারেই কিছু টার্মস আছে সেগুলা ইমপ্লয়েড টার্মস। যেমন আপনি যদি কোনো এমপ্লয়মেন্টে কোনো এমপ্লয়ারের কাজে আপনি কন্ট্রাক্ট করেন, আপনার সাথে এমপ্লয়মেন্টের কন্ট্রাক্ট হয়, তখন আপনার মালিকের অর্থাৎ এমপ্লয়ারের বাই নেচারে ডিউটি হচ্ছে আপনাকে সেফ সিস্টেম অফ ওয়ার্ক দিতে হবে, আপনাকে ভালো কাজ করার একটা সিস্টেম দিতে হবে, পরিবেশ দিতে হবে, জায়গা দিতে হবে। হ্যাঁ, এবং এমপ্লয়ির কাজ হচ্ছে তার যত মেধা এবং স্কিল আছে সে অনুযায়ী যথাযথভাবে কাজ করা। দিস ইজ দ্য ইমপ্লয়েড টার্ম। দিস শুড নট রিকোয়ার টু এক্সপ্রেস বিটুইন দ্য party or when the contract of employment are created need not necessary to express it. Then আমরা বলছি condition and warranty. Condition and warranty according to Sale of Goods Act আমরা বলছি সেখানে condition warranty বলতে কি বুঝি? এর condition কি? Condition হলো মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। এটা আপনারা গত ক্লাসে পড়ছেন, আমরা আপনাদের কাছ থেকে শুনি, গত ক্লাসে আমরা এখান থেকে এগুলো শুনি। তাহলে আমরা ইনকর্পোরেশন কোয়াজি কন্ট্রাক্ট বুঝছি। কিন্তু কোয়াজি কন্ট্রাক্ট মানে আপনাদের বই নাই, ঠিক আছে? এটা মানে অন্য কথা থেকে আনছি, আপনার মানে আপনার কন্ট্রাক্ট একটা নাই। স্যার এই কোয়াজি কন্ট্রাক্টের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দেখলাম ওটার মধ্যে বলা হলো যে বিল্ডার তার নিজের পারিশ্রমিকটা পাবে না, কিন্তু বাড়িটা তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো সেই টাকাটা পাবে। তো এইখানে স্যার হ্যাঁ যা ইউজ করছে সেটার বাবদে যা হয় তা পাবে, কিন্তু পারিশ্রমিক না পেলে সে কাজটা কেন করবে? সে তো করেই ফেলছে, কাজ তো করবে না, সে কাজ অলরেডি করেই ফেলছে। হ্যাঁ, এখন তো তার ম্যাটেরিয়ালসের টাকাও যদি না দিয়ে কিছু করতে পারবে না, এই জন্য সে পড়ে গেছে দুজনেই। এটা হচ্ছে আমার জায়গায় আপনি বাড়ি করে ফেলছেন, এখন আপনি এটা ভেঙে নিয়ে যান, যদি না নিয়ে যান কোর্টের দ্বারস্থ হন, সেই ক্ষেত্রে আমার অনুমতি ছাড়া করছেন সেটা তো ভ্যালিড নাই। সুতরাং আমি আপনাকে পারিশ্রমিকটা যে যে ম্যাটেরিয়ালস বলেছেন সেটা দামটা আমি আপনাকে চুকাই দিতে পারি। সেটা আমি বলি নাই, সেটা কোর্ট বলছে, এখন কিন্তু কোর্ট ডিসিশন। জি, তাহলে স্যার ওই বাড়িটার মালিক এখন কে হবে? বাড়ির মালিক তো উনি থাকবে না? ডেফিনেটলি। হ্যাঁ, দিস টাইপ টু কন্ট্রাক্ট ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। তাহলে আমরা ইনকর্পোরেশন টার্মস এর ক্ষেত্রে আমরা কি বলছি? Incorporation by actual notice, incorporation by signature, incorporation by the provision of reasonable notice, and courts of dealing. Right, thank you. Then আমরা বলেন যে একজন বলেন এক্সপ্রেস টার্মস, ইমপ্লয়েড টার্মস বলতে আমরা কি বুঝছি? Express terms, implied terms. দ্রুত বলতে হবে, বলেন। The express term are those especially mentioned or and agreed to by the parties at the time of contracting, either in written or oral. এটা written হতে পারে, oral হতে পারে, কিন্তু দুজন পার্টির ভিতরে কি হবে? এটা এক্সপ্রেস করতে হয়ে যেতে হবে, তার মধ্যে এক্সপ্রেস করে সেটা এগ্রি হতে হবে। দিস ইজ কল্ড এক্সপ্রেস টার্ম। এন্ড ইমপ্লয়েড টার্ম স্যার আমরা একটা কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে যে টার্মস গুলা বলে করি সেগুলো হচ্ছে এক্সপ্রেস টার্ম, আর যেগুলো বলি না সেগুলো হচ্ছে ইমপ্লয়েড টার্মস। এগুলো বাই নেচার এগুলো এই টার্মসগুলো মানতে হয়। দিস টাইপস অফ টার্মস আর ইমপ্লয়েড টার্মস বাই নেচার। ঠিক আছে স্যার, অর স্ট্যাটিউট অন্য আইনের মাধ্যমে অথবা আপনার অন্য কোনো মানে রাষ্ট্রীয় কার্যের ভাবে এটা ব্যবহৃত হয়। দিস টাইপস অফ টার্মস আর ইমপ্লয়েড টার্মস। ঠিক আছে, ওকে স্যার। দেন একজন বলেন যে কন্ডিশন ওয়ারেন্টি অ্যাকর্ডিং টু সেল অফ গুডস অ্যাক্ট 1930। What do you mean by condition and warranty?
কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করছি, এটা আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে শুনবো। স্যার কন্ডিশন হচ্ছে একটা প্রোডাক্টের মেইন যে টার্মস থাকে সেটা মেইন পারপাস essential to the main purpose of the contract. বলেন, নেটওয়ার্কের সমস্যা, আরেকজন বলেন। Sir, condition, that means a stipulation that is essential for the main purpose of a contract. Right. Warranty is a stipulation, but collateral to the main purpose, not for yes sir, not for the main purpose. Actually, when the contract will be breached and when arises when condition will be breached. No. Okay, বলেন। Condition already I have said that condition is stipulation that is essential for the main purpose of a contract. Contract. হ্যাঁ, পরবর্তীতে আরো বলেন। And if yes sir, if the stipulation is breached, then the contract will be as treated as repudiated, sir. Right. মানে বাতিল, repudiate মানে বাতিল। ঠিক আছে স্যার? স্যার। হ্যাঁ, বলেন। দেন হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি হচ্ছে কোলাটেরাল, তাহলে তারপরেটা বলেন। হ্যাঁ। Right sir. When that kind of stipulation will be breached, it gives rise to claim for damage, but not try to reject the contract. Right. As repudiated. Okay, thank you. তাহলে আমরা কন্ডিশন ওয়ারেন্টি বলতে কি বুঝছি? আরেকজন বলেন। Condition and warranty. Sir, conditions are essential term or main term of a product, and warranty are the subsidiary or collateral purpose of a contract. A breach of condition can be treated as a breach of warranty. আগেরটা বলেন, কন্ডিশন যদি আপনি ব্রিচ করেন তাহলে কি হবে? কন্ট্রাক্ট ব্রিচ অফ কন্ডিশন উইল এন্টাইটেল রিপুডিয়েটেড। জি স্যার, আর কন্ট্রাক্ট উইল বি রিপুডিয়েটেড। আর ওয়ারেন্টি যদি আপনি ব্রিচ করেন তাহলে কি হবে? cannot be claim for damage. Claim for damage. We can claim for damages only, but not the treat the contract as repudiated. Right sir. Okay, thank you. Then বলেন, আরেকজন বলেন, when condition to be treated as warranty. কন্ডিশন অনেক কখন ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা যেতে পারে? When condition to be treated as a warranty. So there are three terms. There are three situations where condition can be treated as warranty. Number one, buyer waives the performance of condition. ঠিক আছে, প্রথম হচ্ছে বায়ার যদি ওয়েভ করে দেয় তখন আপনি কন্ডিশনটাকে আপনি ওয়ারেন্টি হিসেবে ট্রিট করতে পারেন। বায়ার যদি মানে বিষয়টাকে শিথিল করে নেয়, ঠিক আছে, আপনার পারফরম্যান্স যেটাই হোক আমি এটা মেনে নিলাম। হ্যাঁ, এরকম। সেকেন্ড ওয়ান ইজ বায়ার ট্রিটেড ব্রিচ অফ কন্ডিশন অ্যাজ ওয়ারেন্টি। আমি কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসেবে বিবেচনা করলাম, দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ correct or warranty, right? And then when the situation is contract is not separable, মানে দেখা গেছে অনেক সময় এক বছরের একটা ইয়া থাকে, মানে আমরা সব সময় তোমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিব, এখন একবার তো খারাপ হইতেই পারে, সেক্ষেত্রে এটা মেনে নিয়ে দেন পার্ট অফ গুডস অ্যাকসেপ্ট করব or whole goods will be accepted, then it will be treated as warranty. অথবা ড্যামেজটা ক্লেম করব, যা যা ড্যামেজ হয় ওটা ক্লেম করে নিয়ে নিব আর কি। এমনি নাও না মানে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করে দেওয়া। জি স্যার, এটাই। থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম কন্ডিশনকে কখন আমরা ওয়ারেন্টি হিসেবে ট্রিট করব। এখন আমরা দেখেন এখানে আমরা একটা টার্মস আছে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস। মানে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসের জন্য
আমি আপনার সাথে, আপনি যখন চাকরিতে জয়েন করবেন, আপনার এমপ্লয়ার, আপনি চাকরি পাচ্ছেন না, আমি চাকরি পাচ্ছি না, অনেক দিন ধরে বেকার, আমাকে যা বলে সবই কি করলাম, সাইন করে দিব, ঠিক আছে, সব সাইন করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এমন কিছু টার্মস আছে যে টার্মস ইজ নট লিগ্যাল, those types of terms are called unfair contract terms. এরকম করে দুই টার্মস গুলা যেগুলা আপনার ইন জেনারেল হইতে যেটি যথাযথ না, আইনত স্বীকৃত না, দিস টার্মস আর কল্ড আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস। মানে কি লিখছে, the principle of freedom of contract assumes that both parties are able to negotiate freely in terms of the contract. প্রতি পার্টিরই সেটা কন্ট্রাক্ট নেগোশিয়েট ফ্রিলি করার ক্ষমতা আছে, বাট ইন প্র্যাকটিস দিস ইজ নট পসিবল। আমি একটু যেটা বললাম, বাস্তব পক্ষে আপনি যখন এমপ্লয়ার যখন চাকরি করবে, সে ওইরকম ফ্রিলি করার সেই সুযোগটা তার নাই। যদিও বলা আছে কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী সবাই ফ্রিলি করতে পারবে, বাট এখানে কি নাই, ওই রকম ফ্রিলি করার সুযোগ নাই। কারণ হলে এখানে শুধু এক্ষেত্রে না, আপনি সব ক্ষেত্রে এটাকে বলে বার্গেনিং পাওয়ার অফ বায়ার অ্যান্ড সাপ্লায়ার। আপনার যে পার্টি বার্গেনিং পাওয়ার অফ দ্য পার্টির বার্গেনিং পাওয়ারের উপর ডিপেন্ড করবে। এই ক্ষেত্রে একজন স্ট্রঙ্গার পার্টি থাকে, আরেকজনের কি থাকে, ভেরি পুর পার্টি থাকে। যেমন মনে করেন সারা বাংলাদেশে যদি আপনার পেঁয়াজ এর মার্কেট যদি একজনের কন্ট্রোলে থাকে, সে যদি বলে যে না পেঁয়াজ আজকে এত টাকার দাম, সে এত টাকায় সারা বাংলাদেশের মানুষ কিনতে হবে, তার বার্গেনিং পাওয়ার স্ট্রং। কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল যদি আমরা মানে 1 লক্ষ মানুষ যদি বলি যে আমরা এবার পেঁয়াজ কিনবো না এই দামে, আপনি 1 লক্ষ মানুষ না কিনলে তার কিছু আসে যাবে না, সে কিন্তু ওই দামে বিক্রি করবে। দিস ইজ কল্ড স্ট্রঙ্গার পার্টি। দ্য স্ট্রঙ্গার পার্টি মে এবুশ হিজ পজিশন ইন ভেরিয়াস ওয়ে। সে তার পজিশনে বিভিন্নভাবে সেটা মিসইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, খারাপ ওয়েতে ব্যবহার করতে পারে, ঠিক আছে। হি মে ইম্পোজ হার্শ টার্মস, মানে সে খারাপ বা অথবা কোনো অস্বস্তিকর কোনো টার্মস সে ইউজ করতে পারে, ঠিক আছে। সাথে যেমন ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি যখন টাকা দরকার করবে, আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার মনে করেন হসপিটালে আপনার এখন টাকা দরকার 10 লাখ, আপনি লোন দরকার, আপনি যে ব্যাংকের কাছে যাবেন, যেমন আপনি মনে করেন যে বিশেষ করে গ্রামে যেগুলো হয়, আপনার এনজিওর কাছে যাচ্ছে, সেখানে 52% তো 70% পর্যন্ত 130% পর্যন্ত নাকি মানে ইন্টারেস্ট চার্জ করতেছে আপনাকে, মানে অস্বাভাবিক একটা ইন্টারেস্ট চার্জ করবে। আপনি তখন বলবেন ভাই যত বলছি তত লাগুক, অসুবিধা, আমার টাকা দেন, আমার আগে জীবন বাঁচাইতে হবে, আপনি টাকাটা নিয়ে নেবেন। সেখানে কিন্তু আপনি ফ্রি কনসেপ্টে দিতে পারেন নাই, কারণ আপনার সেই বার্গেনিং পাওয়ার নাই। এরকম করে যদি কোনো একটা টার্মস দেওয়া হয়, দিস ইজ কল্ড আনফেয়ার কন্ট্রাক্ট, ঠিক আছে। In particular, he may include exemption clauses in the contract which attempt to limit or totally exclude his liability. এমন সব ক্ষেত্রে এরকম হয় যে আপনার কন্ট্রাক্টে এমন সব টার্মস ঢুকে দেয় যে টার্মসের মাধ্যমে আপনাকে ফুললি সে তার লাইবিলিটিটা এক্সক্লুড করে দিতে পারে। এখন এই আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসের ক্ষেত্রে দ্য অ্যাটিটিউড অফ দ্য কোর্টস টু এক্সেপশন ক্লজের প্রতি কোর্টের কি অ্যাটিটিউড সেটা এখানে ডিপেন্ড করবে। তারপর হচ্ছে যে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977 আছে একটা, সেই 1977 এই অ্যাক্টের আওতাধীন আপনার এখানে এক্সেপশন ক্লজ কি আছে সেগুলো দেখবে। এখানে সাম আদার অ্যাক্ট কন্ট্রোলিং আনফেয়ার টার্মস, অন্য আরো কিছু অ্যাক্ট আছে যেগুলো আনফেয়ার টার্মস গুলো কন্ট্রোলিং করে। যে আনফেয়ার টার্মস অফ কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999, কনজিউমার যে কন্ট্রাক্ট যেগুলো রেগুলেশন আছে সেখানে আনফেয়ার টার্মস এগুলো সেই আপনার আইনের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করে। উপরে দুইটা বলা হচ্ছে যে এক্সটেনশন ক্লজ করা হয়, আর নিচে যে দুইটা বলা আছে সেগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল টার্মসের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটিগুলা এগুলো আলোচনা করে। আসলে আমরা এগুলা ইন ডিটেলস আমরা ওইদিকে যাবো না, আমরা এগুলা আমাদের ওই সময় আমরা পাবো না। পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট এন্ড রিজনস ফর নন পারফরমেন্স। একটা কন্ট্রাক্ট কখন পারফরমেন্স হবে, এবং এটা নন পারফরমেন্স কেন হয়, কারণগুলা উল্লেখ করতে বলা আছে। This is by for the most common ways of discharging a contract. Performance of the contract মানে কি, কন্ট্রাক্টটা আপনি করার যেই কারণে কন্ট্রাক্ট করছেন সেই কন্ট্রাক্টটা ফুলফিল করা, অর্থাৎ কন্ট্রাক্টের পজিটিভনেস রেজাল্টটা তৈরি করা, দিস ইজ কল্ড পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। যদি পজিটিভ না হয় তখন এটাকে বলা হচ্ছে নন পারফরমেন্স। এখন নন পারফরমেন্স কখন হয়, বিভিন্ন কারণে নন পারফরমেন্স হতে পারে। আপনি কন্ট্রাক্ট করছেন আমার সাথে,
হ্যাঁ আমার সাথে প্রমাণটা করছেন, আপনি আপনার সাথে আপনি বিজনেস করার জন্য আপনি চাল ডাল যে কোনো কিছুতে হতে পারে, সেই যদি আমি যথাযথভাবে পৌঁছাতে পারি, পৌঁছাই দিয়ে আপনি যদি সেই পেমেন্টটা করেন, হ্যাঁ তখনই বলা হবে দিস ইজ দ্য ভ্যালিড পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, ফ্রুটফুল পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। যদি আমি যথাযথ করতে না পারি, কোনো না কোনো ওয়াইতে আপনার পার্টির মানে দুই পক্ষে আপনি অথবা আমি কোনো কারণে যদি এটা নন পারফরমেন্স হতে পারে, এরকম ভ্যালিড রিজন গুলা এগুলো এখানে বলা আছে। তাহলে valid reasons of the non-performance কি? A new agreement may have been made which replaces the existing one. আপনি আমার সাথে আপনার সাথে যে একটা কালকে বলছি একটা কন্ট্রাক্ট করতে, সেই কন্ট্রাক্টটা আজকে আইসা বসে বলছেন না স্যার এটা এইভাবে না ওইটা ওইভাবে করি, তখন আপনার যে আগের যে এগ্রিমেন্টটা সেই এগ্রিমেন্টটা কি হয়ে গেল? রিপ্লেস হয়ে গেল। তাহলে আগের যে কন্ট্রাক্টটা সেটা নন পারফরমেন্স হয়ে গেল। দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট, আপনার বর্তমান যে এগ্রিমেন্ট আছে আমরা দুজন এগ্রিমেন্ট করলাম, সেটা ফ্রাস্ট্রেশন হয়ে গেল, সেটা কি আগে কি হতে একটু হবে না, এটা হবে এই নিয়ে মানে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। সাম ওয়েবসাইটের ইভেন্ট ফর হুইচ দ্য নাইটার পার্টি ইজ রেসপন্সিবল হুইচ মেক দ্য ননসেন্স অফ দ্য এক্সিস্টিং কন্ট্রাক্ট। যেমন হচ্ছে করোনার মতো এরকম কোনো ইয়ে হলো, বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে কন্ট্রাক্ট হলো, কিন্তু হঠাৎ করে গভর্নমেন্ট কি করলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে পেঁয়াজ দিবে না। তাহলে এই যে পেঁয়াজ দিবে না সে যে বললো দিস ইজ কল ফ্রাস্ট্রেশন, এটার জন্য নন পারফরমেন্স হয়ে গেল। ঠিক আছে, যেই পার্টির ক্ষেত্রে দুই পার্টির কারোই কি নাই, কোনো রেসপন্সিবল নাই, নাইদার পার্টি ইজ রেসপন্সিবল। ঠিক আছে, which make nonsense of the existing contract. Serious breach of the other party may sometimes be valid reason for the injured party to refuse to perform his or her own obligation. কেউ যদি খুব বেশি ভঙ্গ করে ফেলে বা যা করার তার করে নাই সেইভাবে যদি করে, তখন নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। দেন আমরা আলোচনা করবো টাইপস অফ ব্রিচ, মাইনর ব্রিজ, মেটেরিয়াল ব্রিজ, ফান্ডামেন্টাল ব্রিজ, এন্টিসিপেটরি ব্রিজ। নেক্সট ক্লাসে আমরা এগুলো আলোচনা করতে হবে এবং সাথে একটু আছে আমরা একটু আলোচনা করে আমরা ইয়ার কোশ্চেনগুলো দেখে দেবো। তাহলে আমরা আপনাদের কোশ্চেন বা এই ক্ষেত্রে আপনারা বলেন, এখানে আমরা যে দুটো পয়েন্ট আলোচনা করছি এইগুলো একটু বলেন। একজন আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস বলতে কিছু বুঝছেন নাকি? একজন বলেন আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস বলতে আমরা কি বলছি? বলেন স্যার, যখন দুইটা পার্টির ভিতরে একটা পার্টি শক্তিশালী এবং আরেকটা পার্টি দুর্বল, এখন শক্তিশালী পার্টিটা দুর্বল পার্টি যেহেতু নেগোসিয়েশন করার ক্ষমতা নাই, একটা ইলিগাল একটা বিষয় চাপিয়ে দিল তার উপর, তখন এটা স্যার আনফেয়ার কন্ট্রাক্ট টার্ম হবে। এখানে স্যার ফ্রি কনসেন্টের যে পয়েন্টটা থাকে কোয়ারশন, এটা কি এখানে স্যার ইনক্লুড থাকবে না আনফেয়ার কন্ট্রাক্ট টার্মের ক্ষেত্রে? এই আনফেয়ার কন্ট্রাক্ট টার্মের ক্ষেত্রে ফ্রি কনসেন্টের অভাব হতে পারে, আবার আরেক ক্ষেত্রে কি হতে পারে ফ্রি কনসেন্ট আছে কিন্তু সেখানে আপনার কোনো কি নাই, বার্গেনিং করার মতো ক্ষমতা নাই। স্যার এটা কি শুধু আপনি নিজ থেকে কিন্তু করছি, আমি কিন্তু চাকরিতে নিজ থেকে আমি ফ্রি কনসেন্ট আমি করছি, কিন্তু এখানে স্যার ইনডাইরেক্ট ফ্রি কনসেন্ট আছে আর কি, মানে ফ্রি কনসেন্ট হলো ডাইরেক্ট বিষয়, ডাইরেক্টলি ফোর্স করা, ডাইরেক্টলি ফ্রড করা, আর এটা হলো ইনডাইরেক্টলি। আপনাকে আপনার আর কোনো করার নাই, উপায় নাই, আমার এখন চাল খাইতে হবে, আমার যত দামি হোক। আর এটা কি একজনের একটা পক্ষই হবে নাকি একটা পক্ষ শক্তিশালী থাকে, শক্তিশালী যে পক্ষ সেই আনফেয়ার কন্ট্রাক্ট ট্রান্সফার ঢুকাইতে পারে। এটা যদি কয়েকজন সিন্ডিকেট মিলে হয় সেটাও কি হতে পারে? সিন্ডিকেট হলে তো সিন্ডিকেটের সাথে আপনি যখন এগ্রিমেন্ট করবেন তখন দুইটা পক্ষ তো হবে, সবগুলা মিলে একটা পক্ষ, আপনি আরেক পক্ষ। ঠিক আছে, দিস ইজ কল্ড আনফেয়ার কন্ট্রাক্ট। স্যার এই কন্ট্রাক্টগুলোর মানে প্রতিকার কি, এর থেকে কোনো কি আছে মানে আইনগতভাবে কোনো বাঁচার উপায়? হ্যাঁ, এই আনফেয়ার কন্ট্রাক্ট যদি হয়ে থাকে এবং সেটা যদি আপনার উপর বাধ্যবাধকতা করে দেয়, তখন আপনি যে কাজটা করতে পারবেন সেই কাজটা হচ্ছে এই যে নিচের এই মাধ্যমে আপনি এগুলা আপনি করতে পারেন। যে আনফেয়ার কন্ট্রাক্ট অ্যাক্ট 1977 এবং আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999, এই দুইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি তার কাছ থেকে এই প্রতিকার চাইতে পারবেন। স্যার এখানে যেহেতু আপনি দুর্বল পার্টি, তাইলে আমি দুর্বল পার্টি, তাইলে আমি তো তার কাছে মানে এই ধরনের কন্ট্রাক্ট আইন দ্বারা তার কাছে যাইতে পারবো কি? পারবেন, এই জন্যই বললাম দুর্বল পার্টি আপনি পারবেন। আপনি তখন যখন কন্ট্রাক্ট করছেন তখন দুর্বল ছিলেন, যখন আপনি ভুক্তভোগী হয়ে গেছেন তখন তো আপনি ওই যারা এইগুলো নিয়ে কাজ করেন, মানবাধিকার বলেন বা বিভিন্ন রকম কাজ করেন, আপনি যখন ওখানে যাবেন
তখন তো সেই একটা শেল্টারের মাধ্যমে আপনি তখন আবার তার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যেতে পারেন। আমাদের তারপর বলেন যে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝছি? নন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল স্যার, নন পারফরম্যান্স নিয়ে স্যার। একটা 3 নাম্বার যে পয়েন্টটা ছিল যে ভ্যালিড রিজন ফর নন পারফরম্যান্স, স্যার 2 নম্বর কোনটা স্যার? একটু উঠাইতেন উপরে। ভ্যালিড রিজন ফর নন পারফরম্যান্স হওয়ার যে যদি স্যার আলটিমেটলি ননসেন্স হয়, মানে কোনো পক্ষই স্যার এখানে আলটিমেটলি দায়ী না, সো ওই ক্ষেত্রে এই নন পারফরম্যান্সের মানে এটা কি হবে, রুলিংটা কি হবে স্যার? ফ্রাস্ট্রেশন যখন হয়, যখন আলটিমেটলি এগ্রিমেন্ট হচ্ছে, এগ্রিমেন্ট যখন হচ্ছে, তখন স্যার আলটিমেটলি কোনো পক্ষ এখানে আলটিমেটলি দায়ী না, মানে কোনো পক্ষ স্যার রেসপন্সিবল না, তখন ক্ষেত্রে স্যার মানে 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 রুলসটা কি হবে স্যার? রেমেডি নাই, রেমেডি কি আর হবে? বাংলাদেশের যারা এলসি করছে ইন্ডিয়া থেকে, তারা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত তারা মাল দিতে পারবে না। এখন আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করে থাকেন, সেটা যদি সে তার যার যার মানে বিবেক অনুযায়ী সে যদি অ্যাডভান্স ফেরত দিতে পারে, আর না দিলেও কিছু করার নাই, সে বলবে আমি যদি কেস কিনে ফেলছি আপনার এই অ্যাডভান্সের টাকা দিয়ে, ঠিক আছে আমি তো পাঠাইতে পারতেছি। স্যার আমি যদি একটু স্পেসিফিক প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলেন স্যার, স্পেসিফিক প্রশ্ন করি স্যার। স্যার আলটিমেটলি একটা মানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে স্যার একটা প্রোগ্রাম হবে, বা হচ্ছে কমিউনিটি সেন্টার স্যার, কমিউনিটি সেন্টারে স্যার হচ্ছে একটা মানে প্রোগ্রাম হবে, যেখানে পক্ষ চুক্তি করছে, বাট ওই কমিউনিটি সেন্টারটা হচ্ছে সিটি কর্পোরেশন ভেঙে দিছে। হ্যাঁ, মানে রোড এক্সপেনশন করার জন্য কমিউনিটি সেন্টার স্যার ভেঙে দিছে। এখন স্যার এখানে আলটিমেটলি তো ওই মানে এই কন্ট্রাক্টের মধ্যে তো স্যার এই উদাহরণটা পড়ে স্যার, ঠিক আছে স্যার? রাইট রাইট, হ্যাঁ পড়ে। তো এই ক্ষেত্রে স্যার মানে দায়ী যে মানে যে চুক্তি করতে কমিউনিটি সেন্টারের সাথে যে আমি এখানে প্রোগ্রামটা করব, সে তো টাকা দিয়ে দিছে না স্যার? তাহলে এই ক্ষেত্রে মানে ইয়াটা কি হবে, মানে রেমিডিটা স্যার কি হবে? কোনো রেমেডি নাই, কোনো রেমেডি নাই। যে যত কিছু দিছে তার তো লস। সে যদি কমিউনিটির মালিক যদি মনে করে যে তাকে দিতে পারে, ব্যাংকে টাকা দিয়ে দেয়, তাহলে দিতে পারে, না দিলে কিছু করার নেই তাকে। এখানে রেমেডি আছে স্যার, আমি বলেন। রেমেডিটা হচ্ছে দেখেন, সিটি কর্পোরেশন চাইলে ভেঙে পারে না, একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশ পাওয়ার পরও যদি উক্ত কমিউনিটি সেন্টার মালিকগণ যদি ভাড়া দিয়ে থাকেন, তার এগেইনস্টে প্রতারণামূলক মামলা করতে পারবে। সেটা তো তার ইন্টেনশন, সেটা মামলা করবে। কিন্তু আমরা উনি যেটা বলতেছেন উনিও জানেন না যে আপনার ইয়েটা সে নোটিশ দেওয়ার আগেই করে আপনার তার সাথে এগ্রিমেন্ট হলো, কন্ট্রাক্ট হলো। তাহলে স্যার প্রশ্নটা হয় না, কারণ নোটিশ ছাড়া স্যার ভাঙতে পারবেন না সিটি কর্পোরেশন স্যার। নোটিশ দিল, শর্ট নোটিশ দিছে যে আমি এগ্রিমেন্ট করা হয়। যেমন বর্তমানে বাংলাদেশে বড় বড় কমিউনিটি সেন্টারগুলা, যেমন আইসিএম এর যেই প্রোগ্রামগুলো করে, আগামী বছর ফেলোশিপ নাইট করবে বসুন্ধরা কনভেনশন সিটিতে। এই বছর আপনার এই তারিখে আর 1 বছর আগে তার সাথে মিনিমাম এগ্রিমেন্ট করতে হয়। কিন্তু 6 মাস পরে আপনার মনে করেন যে তা হঠাৎ করে আপনার দিল, এই আপনার নোটিশ দিল, ফার্স্ট নোটিশ, তারপর এরপর দিল অথবা দিল, তখন গিয়ে কি করবে? তখন আর হবে না। ঠিক আছে, আপনি যেটা বলছেন ওইটাও রাইট, যে সে যদি ইন্টেনশনালি করে, তাই সে নোটিশ পাওয়ার পরেও যদি আবার এইরকম টাইমের পর্যন্ত এগ্রিমেন্ট করে, দেন শি শুড বি বাউন্ড টু ব্যাক দ্য পেমেন্ট as well as to pay the compensation for cancelling the program. তো স্যার এটা কোশ্চেনটা ছিল মানে ডিসেম্বর 19 এর যে কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন নাম্বার 3 3 নম্বরে, যে there is a agreement between the owner of a theater and a producer to exhibit a picture. The municipal authority issued an order to demolish the theater because it was unsafe. Neither of the parties knew that. What is the impact of it? স্যার এই ডিসকাশনটা তাহলে এখানে চলে আসছে না, যে এখানে ননসেন্স। এখানে আপনি পজিটিভলি বলবেন যদি সে এরকম করে নোটিশ যদি বলছেন, যিনি আপনার পক্ষে বিপক্ষে দুটোই বলতে পারবে। যদি বলে যে না, নোটিশে আগে থেকে যদি নোটিশ দিয়ে থাকে এবং যে দেওয়ার পরে যদি সে থিয়েটার এগ্রিমেন্ট করে, তখন দ্যাট শুড বি পানিশড, ঠিক আছে। আর আদারওয়াইজ নরমালি যদি আপনি আপনি ধরবেন যে নোটিশের কথা আপনি দরকার নাই, তাহলে যেহেতু এটা মানে আপনার সিটি কর্পোরেশন এত লেখার সময় কি পাবো স্যার পরীক্ষায় স্যার? সেদিনে বললাম এত লিখতে হচ্ছে না, তো আপনি প্রথমেই হয়ে যাচ্ছে যে যেহেতু দুইটা পার্টিতে আপনার থার্ড গভর্নমেন্ট সিটি কর্পোরেশন, দ্যাট বোথ পার্টি আর নট নোন, দিস ইজ দ্য ক্লজ অফ দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট। আপনি এই পয়েন্টটা দিয়ে দেন, তাহলেই আপনি হয়ে গেল, এত লিখতে হচ্ছে না তো।
ঠিক আছে, আমাদের পয়েন্ট প্রায় সময় প্রায় শেষ, আমাদেরকে এখনই ফোন করবে হয়তো বা। ঠিক আছে, বলে দিবি ইয়ে করে। আপনারা কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ ওয়ালাইকুম স্যার। হ্যাঁ শুনলাম, ভালো আছেন স্যার? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। শেষ করে দিব স্যার? আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা দেখবো। তবে আমাদের কিন্তু যে দুটো আমাদের এক করছে, আপনারা বাসায় ভালো করে দেখবেন। আমরা যেন নেক্সট ক্লাসে আর একটু ডিটেলস আলোচনা করে আমরা ইয়ার কোশ্চেনগুলো দেখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।